ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্লাস 11 এ উঠেছো, ক্লাস 11 এর সেমিস্টার 1, সেই সেমিস্টার 1 এর আজ আমি তোমাদের যে টপিকসটা পড়াবো সেই টপিকসটা হচ্ছে সেট থিওরি। এই সেট থিওরির আজকে কিন্তু পার্ট 1 তোমরা শিখবে। সেই পার্ট 1 এ যতটা থিওরি বলা সম্ভব হয় সেটা আমি বলবো এবং 1 থেকে 20 নম্বর কোশ্চেন পর্যন্ত কিন্তু এখানে সলিউশন করিয়ে দেবো। তোমাদের অনলাইন ক্লাসের রুটিন কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো যুক্ত হওনি বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হওনি, এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা দেখে নেবে, সেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং যদি কোনো রকম অসুবিধা হয় আমি আমার হেল্পলাইন নম্বর তোমাদের দিয়ে দিয়েছি, সেখানে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করবে, আমি সবাইকে যুক্ত করে দেবো। ওকে, চলো শুরু করব আজকের ক্লাস সেট থিওরি। এটা ইউনিট 1 এর মধ্যে কিন্তু পড়বে। দেখো, প্রথমেই আমরা একটা নীতি কথা শিখে নেব এখানে। কি? জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে আর মূর্খকে চেনা যায় তার বক্তব্য থেকে। যে ব্যক্তি জ্ঞানী হয় সে কিন্তু নীরব থেকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করবে। আগে পর্যবেক্ষণ করে নেবে, তারপর তার মূল্যবান মতামত সে কিন্তু দেবে। আর যে মূর্খ হবে সে কিন্তু তার বক্তব্য আগেই পেশ করার চেষ্টা করবে, আগেই কথা বলার চেষ্টা করবে। সুতরাং নীরব হয়ে আগে সবকিছু শোনো, শেখো, তারপর তোমার বক্তব্য যা রয়েছে সেটা কিন্তু পেশ করার চেষ্টা করবে। এই সেট থিওরি যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছে জর্জ ক্যান্টর। ইনি কিন্তু একজন জার্মান গণিতজ্ঞ ছিল, যার জন্ম হয় 1845 সালে এবং 1918 সালে তিনি কিন্তু মারা যান। এই সেট থিওরি তৈরি করেছিল কিন্তু তারা দু ভাই মিলে। কিন্তু তার খেতাবটা শুধুমাত্র জর্জ ক্যান্টরকেই দেওয়া হয়। ইনি কিন্তু খুব ভালো ভায়োলিন বাজাতে পারত। যারা ম্যাথমেটিশিয়ান হয় সাধারণত দেখা গেছে সমস্ত গণিতজ্ঞই কিন্তু সঙ্গীতের প্রতি একটা অনুরাগ তাদের রয়ে গেছে এবং সঙ্গীতকে কিন্তু সবাই ভালোবাসে। এই ব্যক্তি কিন্তু খুব ভালো ভায়োলিন বাজাতে পারতেন। ওকে, যেহেতু আমি দেখতে পাচ্ছি 1918 সালে উনি মারা যান, তাহলে আজকে 2026 সালে দাঁড়িয়ে আমরা বলতে পারি এই সেট থিওরি 100 বছরেরও অনেক আগে কিন্তু তৈরি হয়েছে। যখন ইনি তৈরি করেছিলেন তখন এত আধুনিক প্রযুক্তি কিন্তু ছিল না। তবু ওই ব্যক্তি তখন তৈরি করে গিয়েছেন। আর আজকে আমরা আধুনিক প্রযুক্তিতে দাঁড়িয়ে আছি। তাহলে সেট থিওরি কি আমরা বুঝতে পারবো না? অবশ্যই বুঝতে পারবো। সেট থিওরি কিন্তু খুব সহজ। আমার সঙ্গে তোমরা পড়তে থাকো, শিখতে থাকো। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে সবাই আমাকে জানাবে। সেটা কিন্তু আমি যথাযথ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করব আজকের মেইন টপিকস। দেখো, প্রথমেই আমরা জানবো সেট কি জিনিস। সেট, আমি যদি খুব সহজ ভাষায় তোমাকে বলার চেষ্টা করি, সেট মানে এক সেট বই, এক সেট ফুল, এক সেট পেন, এক সেট খাতা, এটাই আমরা বুঝি। তার মানে একটা সংঘবদ্ধ অবস্থান থাকবে। এই সংঘবদ্ধ অবস্থান যেটা থাকবে তাকেই কিন্তু সেট বলা হবে। তাহলে সেটের একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে। কি? সুসংজ্ঞায়িত বস্তুসমূহর সংকলন বা সমষ্টিকে কিন্তু সেট বলা হয়। তাহলে কি বললাম কথাটা? সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সংকলন বা সমষ্টিকে সেট বলা হয়। ইংলিশে বলা হয় ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ সাম এলিমেন্ট ইজ কল্ড এ সেট। কথাটার অর্থ কি হলো? কোনো একটা সংকলনকে আমরা সেট বলবো যদি তার নির্দিষ্ট একটা ডেফিনেশন থাকে এবং সেটা একটা সমষ্টি বা গুচ্ছ আকারে যদি আমরা লিখি তবেই তাকে কিন্তু সেট বলা হবে। সেট হতে গেলে কিন্তু তার একটা নির্দিষ্ট ডেফিনেশন থাকতে হবে। ক্লিয়ার কথাটা? তাহলে সুসংজ্ঞায়িত মানে একটা নির্দিষ্ট তার সংজ্ঞা থাকতে হবে। বস্তু সমূহের কিছু ম্যাটেরিয়ালস রয়েছে, সেই সমস্ত সমূহের সংকলন বা সমষ্টি মানে তাদের একত্রিত করলাম, এই সমষ্টিকেই বলা হবে সেট। যেমন আমরা যখন বাইরে বেরোচ্ছি আমরা দেখতে পাচ্ছি এক সেট ফুল নিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে, এক সেট খাতা একটা দোকানে রয়েছে, এক সেট জামা কেউ পরেছে। এই যে সংকলন বা সমষ্টি তাকেই বলা হবে সেট। ক্লিয়ার কথাটা? তাহলে সেট আলাদা কিছু নয়। এবার দেখো, এই সেট যদি আমরা শিখি, সেট জিনিসটা কি? একদম খুব সহজ ভাষায় যদি আমি বলি যে এ একটা আমি সেট লিখলাম, এই এ সেটের মধ্যে আমি শুধুমাত্র ভায়েল গুলো নিলাম। ইংলিশে যে 26টা লেটার রয়েছে সেই 26টা লেটারে শুধুমাত্র ভায়েল আমরা নিলাম। তারা কি? এ, ই, আই, ও, ইউ। এই যে কালেকশন আমি করলাম, এই কালেকশনকে কিন্তু সেট বলা হবে। অর্থাৎ এ একটা সেট, সেটের মধ্যে এই সমস্ত জিনিসপত্র রয়েছে। ধরো বি আমি একটা সেট লিখলাম, বি সেটের মধ্যে রাম রয়েছে, রহিম রয়েছে এবং মনে করো শ্যাম রয়েছে, যারা রয়েছে এরকম কোন মানুষের আমি একটা কালেকশন করলাম, সেই কালেকশনকে বলা হবে সেট। ক্লিয়ার কথাটা? তাহলে সেট হতে গেলে তার মধ্যে কিছু এই যে জিনিসগুলো রয়েছে এগুলোকে বলা হয় এলিমেন্ট বা পদ। কিছু এলিমেন্ট বা পদ তাদের সংকলন করব, তাদের আমি একত্রিত করব, সেটাকেই বলা হবে সেট। এবার দেখো, সেট যদি আমরা লিখতে যাই, সেটের কিছু নিয়মাবলী আছে। কি নিয়মাবলী? সেটকে সর্বদা কিন্তু বড় হাতের অক্ষরে লেখা হবে। কোন একটা সেট আমি যখন এখানে লিখেছি, দেখো সেটকে বড় হাতের অক্ষরে লেখা হয়েছে। এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, সেটকে সর্বদা বড় হাতের অক্ষরে লেখা হবে। এবং সেট যখন আমরা লিখব, সেটকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটেই লিখতে হবে।
সেট যখন আমরা লিখবো তখন কিন্তু তাকে সেকেন্ড ব্র্যাকেটেই লিখতে হবে। আমি যে সমস্ত কথাগুলো বলবো প্রত্যেকটা কথা খাতায় কিন্তু নোট করে নেবে। ওকে? নোট যদি না করে নাও তাহলে কিন্তু পরবর্তী সময়ে এই কথাগুলো তোমরা খুঁজে পাবে না। টেলিগ্রাম গ্রুপে এই যা আমি পড়াচ্ছি টোটালটার পিডিএফ নোট খাতা কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দেবো। তাছাড়া আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা ডাউনলোড করে নিলে তোমাদের বইয়ের A to Z যত অঙ্ক রয়েছে টোটাল সমাধান সেখানে কিন্তু পেয়ে যাবে। দেখো, তাহলে সেট হতে গেলে সেখানে একটা বড় হাতের অক্ষর দ্বারা তাকে প্রকাশ করা হবে। সেটের মধ্যে যে সংখ্যাগুলো আমরা লিখবো তাকে পদ বা এলিমেন্ট বলা হবে। তাকে সেকেন্ড ব্র্যাকেটেই আটকাতে হবে, অন্য কোনো ব্র্যাকেটে তোমরা কিন্তু আটকাতে পারবে না। তুমি যদি এরকম ফার্স্ট ব্র্যাকেটে আটকাও তাহলে কিন্তু হবে না, থার্ড ব্র্যাকেটে আটকাও সেটাও কিন্তু হবে না, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটেই কিন্তু তোমাকে আটকাতে হবে। ক্লিয়ার কথাটা? তাহলে সেটের নির্দিষ্ট যে সংজ্ঞাগুলো আমি বললাম, কি সেটকে বড় হাতের অক্ষরে লেখা হবে, সেটকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমেই প্রকাশ করা হবে, সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আমরা লিখলাম এই এলিমেন্টগুলোকে বলা হবে এলিমেন্ট বা পদ। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার হলো তো? তাহলে এইবার আমরা কি কি দেখলাম, যে সেট হতে গেলে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো কি এক এক করে আমরা শিখব। সেট হতে গেলে সর্বপ্রথম সুসংজ্ঞায়িত হতে হবে, অর্থাৎ তার একটা নির্দিষ্ট ডেফিনেশন থাকতে হবে। আমি একটা এ সেট লিখলাম, এ সেটের মধ্যে কি রয়েছে আমি নিজেই জানি না, এর মধ্যে কি রয়েছে আমি নিজেই জানি না, তাহলে সেটা কিন্তু সেট হবে না। সেট হতে গেলে সুসংজ্ঞায়িত হতে হবে, ফার্স্ট শর্ত হলো এটা। ক্লিয়ার কথাটা? তাহলে সেট হতে গেলে আমাদের প্রথম মাথায় রাখতে হবে সেটা সুসংজ্ঞায়িত হতে হবে। সেকেন্ড, সেট কিন্তু ক্রম নিরপেক্ষ, অর্থাৎ কথাটার অর্থ কি, আমি একটা সেট নিয়েছিলাম, এ সেটের মধ্যে এ ই আই ও ইউ এই সমস্ত সংখ্যা লিখেছিলাম, এ ই আই ও ইউ এই সমস্ত সংখ্যাই তো লিখেছিলাম। এই জায়গায় তুমি যদি এটাকে এইভাবেও লেখো, ই লিখেছো, এ লিখেছো, ও লিখেছো, আই লিখেছো, ইউ লিখেছো, যেমন খুশিভাবে তুমি লেখো তাতে কোনো অসুবিধা নেই। যেমন খুশিভাবে তুমি লেখো তাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ তোমার এর পরে ই আই ও ইউ এরকম পরপর লিখতে হবে এমন কোনো ডেফিনেশন নেই। এই যে পরপর লেখাকে এটাকে বলা হয় ক্রম। তাই বলা হচ্ছে সেট কিন্তু ক্রম নিরপেক্ষ হতে হবে। অর্থাৎ নির্দিষ্ট ছন্দে আমি লিখবো এমন কোনো ডেফিনেশন নেই। তুমি যেমন খুশি লিখতে পারো তাতে কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার কথাটা? ৩ নম্বর শর্ত, সেটকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে, যেটা অলরেডি আমি বলে দিয়েছি। সেটকে কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো সেটের মধ্যে একই জিনিস দুবার লেখা যাবে না। এইটা সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো, একটা সেট আমি লিখেছি, সেটের মধ্যে যে সমস্ত সংখ্যাগুলো লিখেছি কোনো সংখ্যা কিন্তু আমি রিপিট করে লিখিনি। তুমি কোনো সময় একটা সেটের ডেফিনেশন দিতে চাইছো, সেই ডেফিনেশনের মধ্যে এ লিখলে, ই লিখলে, আই লিখলে, ও লিখলে, ইউ লিখলে, এটা কোনো সেট হবে না। তার কারণ সেট হতে গেলে তার মধ্যে একই সংখ্যা দুবার লেখা যাবে না, একের অধিকবার লেখা যাবে না। ক্লিয়ার কথাটা? তাহলে সেট হতে গেলে এই চারখানা যে ডেফিনেশন আমি বললাম বা চারখানা যে শর্ত বললাম, এই চারটে শর্ত কিন্তু এখানে সিদ্ধ হতে হবে। ১ নম্বর সুসংজ্ঞায়িত হতে হবে, অর্থাৎ তার নির্দিষ্ট একটা ডেফিনেশন থাকতে হবে। ২ নম্বর ক্রম নিরপেক্ষ হতে হবে। ৩ নম্বর সেটকে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে। ৪ নম্বর সেটের মধ্যে একই জিনিস দুবার লেখা যাবে না। ক্লিয়ার কথাটা? তাহলে সেট হতে গেলে এই ৪ টে শর্ত আমাদের সিদ্ধ হতে হবে। তাহলে এগিয়ে যাবো, এবার আমরা সামনের দিকে। দেখো, এখানে আমি কিছু সেট দিয়েছি। তোমরা স্ক্রিনের দিকে তাকাবে এবং নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এর মধ্যে যে কটা জিনিস লেখা আছে তার মধ্যে কোনটা কোনটা সেট হতে পারে আর কোনটা কোনটা সেট হতে পারে না। এক এক করে বিচার আমি করব। যারা অলরেডি দেখে নিয়েছো তারা কমেন্টে কিন্তু জানাতে পারো, লাইভ সেকশনে তারা তা জানিয়ে দেবে যে এর মধ্যে কোনটা সেট হবে বা কোনটা সেট হবে না। আমি বিচার করা শুরু করছি। দেখো, ফার্স্ট নম্বর যেটা লিখেছি, পশ্চিমবঙ্গের নদী সমূহ। পশ্চিমবঙ্গে যে কটা নদী রয়েছে প্রত্যেকটার নাম আমরা জানি, কোনটা কোথায় অবস্থিত সেটা আমরা জানি। তাহলে নির্দিষ্ট একটা ডেফিনেশন আছে। আর একই নদী পশ্চিমবঙ্গে দুবার কোথাও নেই, তাই তো? তাহলে পশ্চিমবঙ্গে আমি এক জায়গায় গঙ্গা দেখলাম, ওই গঙ্গা আরো একটা নদী আছে তার নামও গঙ্গা, এরকম কোনো জায়গায় তুমি খুঁজে পাবে না। একটা নদী আমি পেলাম ভাগীরথী, ওই নদীটা অন্য কোনো এক জায়গা আছে তার নামও ভাগীরথী, এরকম তুমি খুঁজে পাবে না। অর্থাৎ ধরো নদিয়া জেলায় একটা জায়গায় আমি একটা নদী পেলাম, সেটা গঙ্গা। আবার আমি গিয়ে দেখলাম যে মুর্শিদাবাদে আরেকটা নদী রয়েছে তার নামও গঙ্গা, সেটা কখনোই সম্ভব না। এই গঙ্গা ওখানেই হয়তো কোনো একটা পথ দিয়ে বয়ে গেছে, সেটা একটাই নদী। অর্থাৎ একই নাম দুবার কোথাও তুমি খুঁজে পাবে না। প্রত্যেকটা নির্দিষ্ট একটা ধর্ম আছে, প্রত্যেকটার একটা নির্দিষ্ট অবস্থান আছে। তার মানে প্রত্যেকটা নদীর একটা করে কি আছে? সংজ্ঞা আছে। তাহলে প্রত্যেকটা থেকে আলাদা। তাহলে আমি বলতে পারি পশ্চিমবঙ্গের নদীসমূহ অবশ্যই কিন্তু একটা সেট হবে। ক্লিয়ার কথাটা? ২ নম্বর, ভারতের পর্বতসমূহ। একই ডেফিনেশন অনুযায়ী যদি বলি আমি, ভারতবর্ষে কতগুলো পর্বত রয়েছে যদি সব খুঁজতে পারি
তাহলে সেই পর্বতগুলোকে কিন্তু আমি খুঁজে খুঁজে একটা করে নাম দিতে পারবো, আর প্রত্যেকটা পর্বত প্রত্যেকটার থেকে আলাদা হবে, তাই পর্বত সমূহ কিন্তু একটা সেট রূপে লেখা যাবে। তাহলে এটাও কিন্তু একটা সেট হবে। 3 নম্বর আমি যদি দেখি পশ্চিমবঙ্গের সুন্দরীগণ, পশ্চিমবঙ্গে যত মেয়ে রয়েছে তার মধ্যে থেকে আমি সুন্দরী মেয়ে খুঁজতে চাইছি। ধরো আমি কয়েকটা সুন্দরী মেয়েকে খুঁজে বের করলাম, তারা হলো এ বি সি ডি, এই 4টে মেয়েকে আমি সুন্দরী হিসাবে গণ্য করলাম। আমার কাছে মনে হয়েছে এই 4টে মেয়ে সুন্দরী। তোমরা যারা দেখছো তোমাদের কাছে এই 4টে মেয়ে সুন্দরী নাও মনে হতে পারে। সুন্দর কিন্তু আমাদের মনের একটা ভাব। একেকজন ব্যক্তির কাছে সুন্দরের ডেফিনিশন কিন্তু একেক রকম হয়। ক্লিয়ার কথাটা? কারো একটা জায়গায় ভালো লাগতে পারে, কারো একটা জায়গায় ভালো নাও লাগতে পারে। তাহলে সুন্দরের নির্দিষ্ট কোনো ডেফিনিশন নেই। সেজন্য সুন্দরীগণ নিয়ে কোনো কিন্তু সেট তৈরি করা যাবে না। তাহলে এটা কিন্তু কোনো সেট হবে না। ক্লিয়ার কথাটা? 4 নম্বর যেটা রয়েছে 2, 5, 1, 6, আমি এই জায়গা খেয়াল করলাম কিছু সংখ্যা নেওয়া হয়েছে। প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটার থেকে আলাদা। তাকে সেকেন্ড ব্র্যাকেটে লেখা হয়েছে। তাহলে এটা অবশ্যই কিন্তু একটা সেট। ক্লিয়ার কথাটা? এই জায়গায় দেখো প্রত্যেকটা থেকে আলাদা রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো রয়েছে এটা। তাহলে এটা কিন্তু অবশ্যই সেট হবে। ক্লিয়ার কথাটা? তাহলে এবার যদি আমি চলে যাই পশ্চিমবঙ্গের বুদ্ধিমান ব্যক্তিগণ, পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষ রয়েছে তার থেকে যদি আমি বুদ্ধিমান ব্যক্তি তুলে নিয়ে আসি, তাহলে বুদ্ধিমানেরও কিন্তু নির্দিষ্ট কোনো ডেফিনিশন নেই যে ঠিক এই মানুষটা এই কাজ করতে পারলেই তাকে বুদ্ধিমান বলা হবে, এমন কোনো ডেফিনিশন নেই। তাহলে বুদ্ধিমানের যেহেতু ডেফিনিশন নেই, তাহলে বুদ্ধিমান দিয়েও কিন্তু কোনো সেট তৈরি করা যাবে না। ক্লিয়ার কথাটা? এবার যদি এই জায়গায় চলে আসি, দেখো এ ই আই, এই জায়গায় ইউ ই আর ও রয়েছে। দেখো ই কিন্তু এক্ষেত্রে 2 বার রয়েছে। আমি যখন তোমাদের শেখাই 4খানা শর্ত শিখিয়েছিলাম, সেই 4টে শর্তের মধ্যে একটা শর্ত ছিল একই জিনিস দুবার লেখা যাবে না। এখানে একই জিনিস দুবার লিখে দিয়েছে, তাহলে এটাও কিন্তু একটা সেট হবে না। তাহলে তোমাদের মস্তিষ্কে হালকা করে একটু হলেও প্রবেশ করেছে সেট কি জিনিস। সেট হতে গেলে একটা নির্দিষ্ট ডেফিনেশন থাকতে হবে, তার কোনো ক্রম থাকতে হবে না, যেমন খুশি তুমি লিখতে পারো। তাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে লিখতে হবে তোমাকে, আর একই জিনিস দুবার লেখা যাবে না। ক্লিয়ার? তাহলে এটা হলো একটা সেট লেখার নিয়মাবলী। ওকে, তাহলে এগিয়ে যাবো এবার সামনে থেকে। দেখো দেখো এবার আমি কয়েকটা চিহ্নের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। যখন আমরা সেটের অঙ্ক করব বা সেট বিষয়ে জানতে শুরু করব, তখন এই চিহ্নগুলো আমাদের খুব প্রয়োজন হবে। সেই চিহ্ন সম্পর্কে আমরা জানার জন্য এখানে কয়েকটা চিহ্ন দেখে নেব। ফার্স্ট দেখো সমান বা ইকুয়াল টু। সমান চিহ্ন আমরা সবাই জানি যে এটা সমান চিহ্ন, এটা আলাদা করে বোঝানোর কি রয়েছে? আরেকটা কি রয়েছে? সমান নয়, মানে নট ইকুয়াল টু। এটা আর বোঝানোর কি আছে? এটা তো তোমরা ছোটবেলা থেকেই দেখে এসছো যে সমান চিহ্ন হয় এটা, আর নট ইকুয়াল টু চিহ্ন এটা হয়। এবার সেম ভাবে দেখো এই জায়গায় রয়েছে গ্রেটার দ্যান, আর এটা হলো লেস দ্যান। এই চিহ্নগুলো আমরা ছোটবেলায় কিন্তু দেখেছি, তবু আরেকবার আমি দিয়েছি তোমরা যাতে পরিচিত হতে পারো, সেই জন্যই কিন্তু আমি আরেকবার এখানে দিয়েছি। ওকে, তাহলে এই জায়গায় রইলো গ্রেটার দ্যান, আর একটা রয়েছে লেস দ্যান। এরপরে এখানে যেটা রয়েছে দেখো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আর লেস দ্যান অর ইকুয়াল টু, তাই তো? যদি খুব সহজভাবে আমরা দেখি এই জায়গায় মনে করো যে এক্স মাঝখানে এই চিহ্ন দিলাম, তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়াই, অর্থাৎ এক্স বড় ওয়াই ছোট। ছোটবেলায় আমাদের শেখাতো না স্যার ম্যামরা বা বাবা মা শেখাতো না যে হাঁ করা দিকে বড় জিনিসটা থাকে, যে হাঁ করে সে খেতে পারে বেশি, তাই হাঁ করা দিকে বড় সংখ্যা থাকে আর হা বন্ধর দিকে ছোট সংখ্যা থাকে। তাহলে গ্রেটার দ্যান বা লেস দ্যান এই সমস্ত সিচুয়েশনে আমরা ব্যবহার করব, কে বড় কে ছোট তার ক্ষেত্রে। আর লেস দ্যানের ক্ষেত্রেও সেম ভাবে ধরো এরকম লেখা রয়েছে এক্স লেস দ্যান আমাদের রয়েছে জেড, তার মানে এই জায়গায় জেড বড় আর এক্স ছোট। চিহ্নটা জাস্ট বড় আর ছোট ব্যবহার করার জন্য বা চিহ্নিত করার জন্য আমরা ব্যবহার করব। কোনো এক জায়গায় লেখা রয়েছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই, এই যে মাঝখানে একটা দাগ দিলাম না, এটাকে বলা ইকুয়াল টু। এই কথার অর্থ হলো এক্স ওয়াই এর থেকে বড়ও হতে পারে, আবার এক্স ওয়াই এর সমানও হতে পারে। কি বললাম কথাটা? এক্স ওয়াই এর থেকে বড়ও হতে পারে, এক্স ওয়াই এর সঙ্গে সমানও হতে পারে। ক্লিয়ার কথাটা? এক্স ওয়াই এর সঙ্গে বড় যেমন হতে পারবে, ছোট তেমন সমানও হতে পারবে। সেম ভাবে এই জায়গাও রয়েছে আমাদের। তারপরে কি চিহ্ন রয়েছে দেখো, তারপরে আমাদের এই জায়গায় রয়েছে এটাকে বলা হয় বিলংস টু, আর এটা ডাজ নট বিলংস টু। এই যে চিহ্নটা আমরা দেখলাম এটাকে বলা হয় বিলংস টু। বিলংস টু কথাটার অর্থ হচ্ছে মধ্যে রয়েছে বা অন্তর্ভুক্ত। এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে ইন। যেমন এই জায়গায় মনে করো একটা বাক্স রয়েছে, এই বাক্সর নাম আমি এ দিলাম, এর মধ্যে 2, 3, 5, 7 এরকম কিছু সংখ্যা রয়েছে। তাহলে আমি বলতে পারি 2 বিলংস টু এ, এই 2 সংখ্যাটা এর মধ্যে রয়েছে। কথাটার অর্থ বোঝা গেল? 2 বিলংস টু এ, এটাকে পড়তে হবে 2 বিলংস টু এ। কথাটার অর্থ হলো 2 এর মধ্যে রয়েছে। পরিষ্কার কথাটা? আর ডাজ নট বিলংস টু, যেমন ধরো এই জায়গায় অন্য কোনো একটা সংখ্যা আমি যদি 4 দেখি, 4 কি এর মধ্যে আছে? তাহলে সেটাকে লেখা হয় 4 ডাজ নট বিলংস টু এ। কথাটার অর্থ হলো 4 এর মধ্যে নেই।
পরিষ্কার? তাহলে এই চিহ্নগুলোর সঙ্গে আমাদের কিন্তু পরিচিত হতে হবে এবং এই চিহ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই সবাই জেনে নেবে এবং খাতায় নোট করে নেবে। এরপরে যেটা রয়েছে দেখো, যদি আমরা দেখি এই যে যেটা লেখা হয়েছে এই চিহ্নটা এইভাবে একটা উল্টো এ লেখা হয়, এরকম উল্টো এ। এটাকে বলা হয় ফর অল এক্স। কি বলা হয় এটাকে? ফর অল এক্স, অর্থাৎ এক্স এর সমস্ত মানের জন্য। ক্লিয়ার কথাটা? এগুলো ব্যবহার করব সামনের দিকে গিয়ে, তখন তোমরা আরো ভালোভাবে শিখবে। আপাতত চিহ্নের সঙ্গে আমি পরিচয় করাচ্ছি। এটাকে কি বলা হয়? ফর অল এক্স, কথার অর্থ হচ্ছে এক্স এর সমস্ত মানের জন্য। তারপরে রয়েছে এই যে উল্টানো, যদি আমরা এরকম লিখি ভি, সেটাকে বলা হবে কিন্তু ওয়ার। ওয়ার কথার অর্থ হচ্ছে অথবা। উল্টানো ভি যেটা, সেটাকে বলা হবে ওয়ার, আর ওয়ার কথার অর্থ হচ্ছে অথবা। আর যদি এর মতো করে লিখি, কিন্তু মাঝখানে দাগ দেওয়া যাবে না, এটাকে বলা হয় অ্যান্ড। এর বাংলা অর্থ হচ্ছে এবং। ওই চিহ্নগুলো কিন্তু আমাদের কাজে লাগবে যখন আমরা সেট করব একটা সংখ্যা আরেকটা সংখ্যার সঙ্গে রিলেশন কি রয়েছে, সেই রিলেশন বোঝানোর জন্য এই চিহ্নগুলো কিন্তু আমরা তখন ইউজ করব। ক্লিয়ার কথাটা? এটাকে বলা হবে অ্যান্ড। দেখো এরপরে রয়েছে এরকম দুটো যদি আমরা চিহ্ন লিখি, এই যে মাঝখানে দুখানা এরকম যদি আমরা ডট ডট দিই, ডট ডট দিই, ছোটবেলায় যেমন আমরা এটাকে বলতাম বিসর্গ, তাই না? বিসর্গ, সেই বিসর্গকে এখানে কিন্তু বলা হবে সাস দ্যাট। ওর নাম কি? এর নাম হচ্ছে সাস দ্যাট। এটাকে এই চিহ্ন অথবা এরকম একটা দাগ দিয়ে বোঝানো হয়। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই চিহ্নটাই ব্যবহার করব। এর নাম কি? সাস দ্যাট। সাস দ্যাট কথার অর্থ হচ্ছে এমন যে, এমন যে। কেমন? মনে করো এক্স সাস দ্যাট, অর্থাৎ এক্স এমন যে এক্স হলো মৌলিক সংখ্যা। ক্লিয়ার কথাটা? এই সমস্ত জায়গায় গিয়ে আমরা এগুলো ব্যবহার করব। এক্স হলো মৌলিক সংখ্যা। এক্স সাজ দ্যাট, এক্স হলো মৌলিক সংখ্যা, মানে এক্স হলো এমন যে এক্স মৌলিক সংখ্যা। সাজ দ্যাট অর্থাৎ এমন যে। ক্লিয়ার কথাটা? আর এই যে চিহ্নটা তোমরা ক্লাস 10 এ অনেকেই এরকম চিহ্ন ব্যবহার করে এসেছো, নিজেরা না জেনেই হয়তো এই অর্থটা ব্যবহার করে এসেছো। ওটাকে বলা হয় ইমপ্লাইজ দ্যাট। ইমপ্লাইজ দ্যাট, ইমপ্লাইজ দ্যাট এর অর্থ যে এই যে বা এমন যে, এর অর্থ এই যে। বোঝা গেছে? এরকম। তাহলে এই নামগুলো আমাদের জানতে হবে, এটাকে বলা হয় ইমপ্লাইজ দ্যাট। দেখো এরপরে রয়েছে এই যে চিহ্নটা, এটাকে বলা হয় উপসেট। উপসেট জিনিসটা কি সামনে গিয়ে আরো ডিটেইলসে আমরা এটা জানবো। তবু এখানে আমি একটু বুঝিয়ে দিই। মনে করো এইরকম একটা সেট রয়েছে, একটা ঝুড়ি রয়েছে। সেট মানে তো কালেকশন, কালেকশন মানে এই জায়গায় আমি একটা ঝুড়িকে বোঝালাম। এই ঝুড়িটার নাম ধরো আমি এ দিলাম, ঠিক আছে? এর মধ্যে কিছু সংখ্যা রয়েছে 2, 3, 5, 7, 8, 9, 10, 11 এরকম কিছু সংখ্যা রয়েছে। এই সংখ্যার মধ্যে আমি আবার কিছু সংখ্যা নিয়ে নিলাম, তাদের আলাদা একটা কালারে ধরো আমি এই জায়গা আইডেন্টিফাই করলাম। এই কালারটাকে আমি বি দ্বারা প্রকাশ করছি। তাহলে ওই বড় এটা হলো একটা সেট, তার মধ্যে আবার ছোট আরেকটা সেট রয়েছে। তাহলে এই ছোট সেটটা বড়টার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে সেটাকে বোঝানো হয় বি সাবসেট অফ এ। এটাকে কি করে পড়তে হয়? বি ইজ এ সাবসেট, সাবসেট অফ এ, এইভাবে পড়তে হয় এটাকে। বি ইজ এ সাবসেট অফ এ। ক্লিয়ার কথাটা? তাহলে এটাকে সাবসেট বা উপসেট বাংলায় বলা হয়। সাবসেটের চিহ্ন হচ্ছে এই। এর এক্স্যাক্টলি অর্থ হলো কোনো একটা সেটের মধ্যে যখন আরেকটা সেট ঢুকে থাকে সম্পূর্ণরূপে, তখন এই ছোট সেটটা হলো বড় সেটের সাবসেট। একই রকম ভাবে দেখো যে হা করা দিকে বড়টা রয়েছে, সেই লজিক এখানে ইউজ হয়েছে। তাহলে এটা হলো সাবসেটের চিহ্ন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই জায়গায় রয়েছে যথার্থ উপসেট। যথার্থ উপসেট মানে এক্স্যাক্টলি এই জায়গায় আমি যে চিহ্নটা দিয়েছি, বি এর থেকে ছোট, মানে এ হলো বড়, বি হলো ছোট, তাই তো? ভালো করে দেখো তো এই জিনিসটা। এক্স্যাক্টলি আমি এই জায়গায় যে চিহ্নটা লিখেছি, এ হলো বড় আর বি হলো ছোট, আবার সমানও হতে পারে, তাই তো লিখেছি? কিন্তু চিত্রে আমি দেখতে পাচ্ছি বি তো এর সঙ্গে কখনো সমান হতে পারে না। বি এর সঙ্গে কি সমান হতে পারে? বির মধ্যে মাত্র 8, 9, 10, 11 রয়েছে, আর এর মধ্যে আরো কতগুলো রয়েছে। তাহলে বি এর সঙ্গে সমান হতে পারে না। যখন আমরা নির্দিষ্ট ডেফিনাইট করে ফেলেছি, ডেফিনাইট করে ফেলেছি যে এর মধ্যে যারা রয়েছে ওর মধ্যে তার থেকে বেশি সংখ্যা রয়েছে, তখন এই চিহ্নটা ব্যবহার করায় বি সাবসেট অফ এ। তখন এই নিচের সমান চিহ্নটা কিন্তু দেওয়া হয় না। ক্লিয়ার কথাটা? তখন সমান চিহ্নটা আর আমরা দেব না। তাহলে এই যথার্থ উপসেট, তখন এটাকে বলা হয় বি এর যথার্থ উপসেট, প্রপার সাবসেট বলা হয় ইংলিশে। বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, এইভাবে এটাকে পড়তে হয়। তাহলে এই হলো মোট যে চিহ্নগুলো আমাদের শেখার দরকার আছে, সেই চিহ্নগুলো আমি তোমাদের দেখালাম। এছাড়া আরো কিছু চিহ্ন আছে, সেগুলো আমি দেখাবো তোমাদের। চিহ্নগুলো কিন্তু সবাই খাতায় লিখবে, বারবার পড়বে। যত বেশিবার পড়বে তত বেশিবার কিন্তু এটা মনে থেকে যাবে, আর এটা মনে থেকে গেলে পরবর্তী অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো সবথেকে গুরুত্বপূর্ণ যে চিহ্নগুলো রয়েছে, সেই চিহ্নগুলো কি? এটা হলো ইউনিয়ন এবং ইন্টারসেকশন। ইউর মতো দেখতে যেটা, সেটাকে বলা হয় ইউনিয়ন, বা এটাকে বাংলায় বলা হয় যোগ। এই ইউনিয়ন মানে হচ্ছে যোগ। এ আর বি আমরা যোগ করব। কেমন? ধরো এ একটা সেট এই যে, আর বি একটা সেট হচ্ছে এই যে।
এ আর বি তুমি যোগ করতে চাইছো, যোগ মানে পুরোটা, এ ইউনিয়ন বি মানে হচ্ছে পুরোটাই, পুরোটা, এটা এ আর এটা বি, তাহলে এ ইউনিয়ন বি মানে এই পুরো সব জায়গাটাকে বলা হয় এ ইউনিয়ন বি। ক্লিয়ার কথাটা? ইউনিয়ন মানে হচ্ছে যোগ। আর এই যে এন এর মতো জিনিসটা লেখা আছে এটাকে বলা হয় ইন্টারসেকশন। কি বলা হয়? ইন্টারসেকশন। তাহলে যদি কোনো সময় আমি এই জায়গায় বোঝানোর চেষ্টা করি, যদি ইন্টারসেকশন আমি দিই, ইন্টারসেকশনটা কি হবে? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন জায়গাটা, অর্থাৎ এ একটা সেট বি একটা সেট, ওদের কমন যে জায়গাটা সেটাকেই বলা হয় ইন্টারসেকশন। ক্লিয়ার কথাটা? তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, এই কথাটা মনে রেখে দেবে। তাহলে মোটামুটি যতগুলো চিহ্ন আমাদের জানার দরকার প্রত্যেকটা চিহ্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। চিহ্নগুলো তোমরা দেখবে, অবশ্যই বুঝবে। কোনো জায়গায় অসুবিধা হলে লাইভ কমেন্ট সেকশনে তোমরা জানাও, সেখানে আমি আবার তোমাদের সমাধান বলার চেষ্টা করব। ওকে, চলো এবার তাহলে সামনের দিকে এগিয়ে যাব। দেখো, সেটের যদি আমি সঠিক ধারণাটা তোমাদের দিতে চাই, সঠিক ধারণা যদি তোমাদের দিতে চাই, ধরো তুমি যে ফ্যামিলিতে রয়েছো সেই ফ্যামিলিতে তোমার ঠাকুরদাদা যখন হেড ছিলেন, তখন ঠাকুরদাদার ধরো ২-৩টে ছেলে মেয়ে রয়েছে, পিসি রয়েছে, তোমার কাকা রয়েছে, তোমার বাবা রয়েছে। তাহলে ঠাকুরদার একটা পরিবার ছিল, সেই পরিবারকে বলা হতো একটা সেট, তাই তো? তারপর পরবর্তী সময়ে তোমার বাবা, কাকা, পিসি সবাই বড় হলেন, তাদের বিয়ে হলো, তাদের আলাদা, আলাদা পরিবার তৈরি হলো, সেগুলো আলাদা, আলাদা সেট। ক্লিয়ার কথাটা? এই যে টোটাল কালেকশন করছি, কালেকশন মানেই হচ্ছে সেট। ক্লিয়ার কথাটা? তাহলে এইবার আমরা শিখে নেব কিছু সংখ্যা সমূহের ধারণা। ক্লাস 9 এ আমরা অলরেডি কিন্তু অনেক সংখ্যা শিখেছি। ক্লাস 9 এ আমরা বাস্তব সংখ্যা শিখেছি, স্বাভাবিক সংখ্যা শিখেছি, মূলদ সংখ্যা শিখেছি, সেইগুলোই আমরা আরেকবার করে শিখবো এখানে। দেখো, সর্বপ্রথম আমরা যেটা শিখবো স্বাভাবিক সংখ্যার সেট। এই স্বাভাবিক সংখ্যা কি জিনিস? একদম বাস্তবায়িতভাবে তুমি ভাবো, তুমি যখন স্বাভাবিক অবস্থায় ছোট থেকে বড় হতে শুরু করেছো, তখন মা আমাদের কি শেখায় প্রথম? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, এইভাবে শেখায়। ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম করেই তো শেখায়। এই যে সংখ্যাগুলো আমরা ছোটবেলায় শিখেছি, ১, ২, ৩, ৪, ৫ এরকম করে গুনতেই আছি, গুনতেই আছি। এই সংখ্যাটাকেই বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। ওকে? ইংলিশে এটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। কি বলা হয়? ন্যাচারাল নাম্বার। ইংলিশগুলো কিন্তু শিখতে হবে। ন্যাচারাল নাম্বার। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা সমূহের সেটের ইংরেজি নাম ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের প্রথম অক্ষর এন, তাই স্বাভাবিক সংখ্যা সমূহের সেটকে কিন্তু এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু এনে এই জায়গায় অথবা এই জায়গায় যে কোনো এক জায়গায় দুটো দাগ দেবে। কটা দাগ দেবে? দুটো দাগ দেবে। ভালো করে বুঝবে কিন্তু। কটা দাগ দেবে এখানে? দুটো দাগ দেবে। এখন প্রশ্ন হচ্ছে দুটো দাগ কেন দেব? শুধুমাত্র যদি আমরা এন লিখতাম, শুধুমাত্র এন লেখা মানে সেটা একটা ইংলিশ লেটার বোঝায়। এন, এন ফর ধরো নাট, এন ফর ধরো নটরাজ, এই সমস্ত জিনিস বোঝায়। এন একটা লেটার বোঝাচ্ছে ওখানে। কিন্তু যখনই আমি দুটো দাগ দিয়ে দিলাম, এই যে এন লেখার সময় এই জায়গা দুটো দাগ দিই, অথবা এই জায়গা দুটো দাগ দিই, অথবা আমি এই সাইডে দুটো দাগ দিই, যে কোনো এক জায়গা দিলেই হলো। দুটো দাগ দিলেই তখন ওটা বুঝতে হবে ওটা একটা সেট। কিসের সেট? অঙ্কের একটা সেট। ওর মধ্যে স্বাভাবিক সংখ্যা রয়েছে। কোন সংখ্যাগুলো? ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম প্রত্যেকটা সংখ্যা ওখানে রয়েছে। ক্লিয়ার? তাহলে এই জায়গায় স্বাভাবিক সংখ্যা সমূহের মধ্যে কারা রয়েছে? সেখানে রয়েছে আমাদের ১, ২, ৩, ৪, ৫ যত পর্যন্ত গুনতে পারবো আনলিমিটেড পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা এখানে রয়েছে। ইংলিশে তাকে ন্যাচারাল নাম্বার বলা হয়, আর সংক্ষিপ্তভাবে তাকে এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। কোনো একটা অঙ্কে তুমি যখনই এরকম একটা এন দেখবে, তোমার মস্তিষ্ককে সঙ্গে সঙ্গে বোঝাতে হবে ওটা একটা সেট, আর ওর মধ্যে ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম পরপর সংখ্যা রয়েছে। ক্লিয়ার কথাটা? আচ্ছা, দেখো এরপরে যে সেটটা আমরা শিখবো, তোমরা ভাবো তো, তোমরা যখন এইগুলো শেখো ১, ২, ৩, ৪, ৫, তার পরবর্তী সময় একটু বড় হলে তখন তোমাদের মধ্যে একটা ধারণা আসে, শূন্যের ধারণা। এই শূন্য কিন্তু তৈরি করেছিল আমাদের আর্যভট্ট স্যার, তাই তো? সেই শূন্যের ধারণা যখন আমাদের মধ্যে আসে, শূন্য যখন ইনক্লুড হয়ে যায়, তখন নতুন একটা সেট তৈরি হয়ে যায়। নতুন সেট, তার নাম হচ্ছে অখণ্ড সেট। এই অখণ্ড সেটের মধ্যে কারা রয়েছে? 0 রয়েছে, ১ রয়েছে, ২ রয়েছে, ৩ রয়েছে, ৪ রয়েছে, ৫ এরকম করে ৬, ৭ যতদূর গুনতে পারো সেটাকে বলা হয় অখণ্ড সংখ্যার সেট। সেটা হলো ইংলিশে বলা হয় হোল নাম্বার। WHOLE, হোল নাম্বার। ক্লিয়ার কথাটা? এই হোল নাম্বারের প্রথম অক্ষর ডব্লিউ, তাহলে এটাকে প্রকাশ করা হবে ডব্লিউ দ্বারা। এই ডব্লিউতে সেম ভাবে দুটো দাগ যে কোনো একদিকে দিলেই হলো। তাহলে হোল নাম্বারের মধ্যে কারা কারা রয়েছে? 0, ১, ২, ৩, ৪, ৫ করে যতদূর আমি গুনতে পারবো প্রত্যেকটা সংখ্যার মধ্যে রয়েছে। এখন আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার এর মধ্যে পার্থক্য কত রয়েছে? শুধুমাত্র একটা সংখ্যার পার্থক্য রয়েছে, সেটা হলো 0।
ন্যাচারাল নাম্বারের মধ্যে শূন্য নেই, কিন্তু হোল নাম্বারের মধ্যে কিন্তু শূন্য রয়েছে। ওকে, তাহলে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে হোল নাম্বার কিন্তু বড়, ন্যাচারাল নাম্বার কিন্তু ছোট। ক্লিয়ার কথাটা? তাহলে বড় আর ছোট যদি আমি একটু আগে তোমাদের বুঝিয়েছিলাম, তাহলে ন্যাচারাল নাম্বারের থেকে হোল নাম্বারটা বড়। তাহলে আমি বলতে পারি ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ হোল নাম্বার। যেহেতু এই জায়গায় আমি বুঝেই গেছি এর থেকে এর মধ্যে বেশি সংখ্যা আছে, সেই জন্য কিন্তু আমি সমান চিহ্ন দিইনি। তার কারণ ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার সমান কোনোদিন হতে পারে না, সেজন্য কিন্তু আমি সমান চিহ্ন দিইনি। তাহলে এটাকে পড়তে হয় কিভাবে? ন্যাচারাল নাম্বার ইজ এ প্রপার সাবসেট অফ হোল নাম্বার। প্রপার সাবসেট মানে যখন আমি বুঝে গেছি ওর মধ্যে বেশি আছে। ওকে, ন্যাচারাল নাম্বার ইজ এ প্রপার সাবসেট অফ হোল নাম্বার। পরিষ্কার? আচ্ছা, এরপরে যে সংখ্যা আমরা শিখবো সেটা কি? এরপরে আমরা শিখবো, একদম তোমরা নিজেকেও যদি প্রশ্ন করো উত্তর তোমরা পেয়ে যাবে। দেখো, এই সমস্ত সংখ্যা শেখার পর ক্লাস 5-6 এ যখন যাই তখন আমাদের মধ্যে একটা নেগেটিভ চিন্তার প্রকাশ ঘটে, তাই তো? যে ডান দিক বাঁ দিক শেখায় স্যারেরা। মনে করে দেখো যে পজিটিভ সংখ্যা যেমন রয়েছে তার উল্টো দিকে সেম ভাবে নেগেটিভ সংখ্যাও রয়েছে। এই নেগেটিভ সংখ্যা যখন আমরা শিখলাম তখন কিন্তু একটা নতুন সেট তৈরি হলো। সেই সেটটাকে বলা হয় ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। একটা সহজ উদাহরণ দিই, একদম খুব সহজভাবে। দেখো, যখন তোমার ঠাকুরদা একটা পরিবার তৈরি করেছিল, সেই পরিবারে বাবা মা, ধরো বাবা ছিল, কাকা ছিল আর পিসি ছিল। বাবা যখন আবার একটা নিজের সংসার তৈরি করলো, সেখানে তোমরা সৃষ্টি হলে, তোমরা যখন তৈরি হয়ে গেলে তখন দেখবে আবার একটা নতুন সেট তৈরি হলো। তার মানে যখন নতুন নতুন কিছু অ্যাড হয় তখন আবার একটা নতুন সেট তৈরি হয়, ডেফিনেশন তৈরি হয়। দেখো, আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন আমাদের দেশকে পরিচালনা করতো এক ধরনের নেতা মন্ত্রীরা। তখন তাদের নিয়ে একটা সেট ছিল। পরবর্তী সময় সেই নেতা মন্ত্রীরা চেঞ্জ হয়ে গেছে, আবার নতুন নেতা মন্ত্রী এসছে, তাহলে সেখানে আরেকটা সেট হলো। তার মানে নতুন কিছু যখনই অ্যাড হবে তখনই কিন্তু নতুন একটা সেট তৈরি হয়ে যাবে। সেটা ক্লিয়ার? তাহলে এই পূর্ণ সংখ্যার সেট কি জিনিস? যখন আমরা নেগেটিভের চিন্তা ভাবনা এখানে শিখে যাই, অর্থাৎ মাইনাস সমস্ত সংখ্যা রয়েছে, মাইনাস থেকে মনে করো -3, -2, -1, 0, 1, 2, 3, অর্থাৎ পজিটিভ, নেগেটিভ আর জিরো সমস্ত সংখ্যা যদি থাকে তাকেই বলা হবে পূর্ণ সংখ্যা সেট। ওকে, তাহলে পূর্ণ সংখ্যা সেটকে ইংলিশে বলা হয় ইন্টিজার নাম্বার। ইন্টিজার আর নাম্বার কথাটা লিখে নাও সবাই, ইন্টিজার নাম্বার। এই পূর্ণ সংখ্যা সেটকে কিন্তু জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কিন্তু অনেক বইতে আমি দেখেছি আই দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু ম্যাক্সিমাম বইতে কিন্তু জেড দ্বারা প্রকাশ করা হয়। তাই জন্য আমি এখানে জেড লিখলাম, অনুরূপে জেড এর দুটো দাগ দিয়েছি কেন তোমরা সেটা অবশ্যই বুঝে গিয়েছো। তাহলে পূর্ণ সংখ্যা সেট কিন্তু জেড দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু সবগুলোতে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মনে আছে? সেট লিখতে হলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, আমি বলেছিলাম। তাহলে সবগুলোকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তাহলে আমি এখনো পর্যন্ত কি কি শিখলাম আরেকবার তোমাদের বোঝাই। একদম সর্বপ্রথম সংখ্যা রেখার মাধ্যমে যদি আমি শেখাই, সংখ্যা রেখায় সর্বপ্রথম আমরা কি শিখেছি? এটা মনে করো 0, এটা 1, এটা মনে করো 2, 3, তারপর রয়েছে 4, তারপর রয়েছে 5, তারপর রয়েছে 6। একদম সর্বপ্রথম যখন আমি আলোচনা করি স্বাভাবিক সংখ্যা সমূহের সেট, সেখানে কিন্তু 1 থেকে আনলিমিটেড পর্যন্ত সব রয়েছে, তাই তো? সেটা হলো স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। তারপর তার মধ্যে 0 ইনক্লুড হয়ে গেল, সেটা হলো অখণ্ড সংখ্যার সেট। তারপর সেখানে কিন্তু নেগেটিভ সংখ্যার একটা চিন্তা ভাবনা চলে এলো, -1, -2, -3, এইভাবে এইদিকেও অনেক সংখ্যা রয়েছে, তাই না? তাহলে এই টোটাল যে লাইনটা আমরা দেখলাম সেই লাইনকে কিন্তু বলা হচ্ছে পূর্ণ সংখ্যা সেট, বা ইংলিশে বলা হয় ইন্টিজার নাম্বার। জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ডবল দাগ কেন দেওয়া হয় সেটাও কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। ক্লিয়ার কথাটা? ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ক্লাস যদি ভালো লেগে থাকে আমাদের অনলাইন কোর্সেও তোমরা ভর্তি হতে পারো। আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে, ফিল দ্য ম্যাথ। আর অনলাইন ক্লাসে ভর্তি হওয়ার জন্য আমাদের এই নম্বরে তোমরা মেসেজ করে নেবে। অলরেডি তোমাদের কিন্তু ব্যাচ লঞ্চ হয়েছে, যেখানে প্রগতি সেমিস্টার 1 একটা ব্যাচ চলছে। সেই ব্যাচে তোমরা কিন্তু তোমাদের বইয়ের A to Z যত অঙ্ক রয়েছে সমাধান পাবে, প্রশ্ন বিচিত্রার সমাধান পাবে। যদি টেস্ট পেপার বের হয় টেস্ট পেপারেরও সমাধান পাবে। যেমন লাইভ ক্লাস পাচ্ছ তেমন লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসও সেখানে তোমরা পাবে। ওকে, আচ্ছা, এরপর দেখো তো একদম সহজ ভাষায় যখন আমরা বড় হলাম, মানুষ কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার চিন্তা ভাবনা ধীরে ধীরে পরিবর্তন করে। আমরাও যখন ধীরে ধীরে বড় হলাম তখন আমরা দুটো সংখ্যা নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ এমন অনেক কিছু শিখতে শুরু করলাম। যখনই ভাগে গেলাম তখন কিন্তু অনেক ভগ্নাংশ সংখ্যা আমরা পেলাম। আর এই ভগ্নাংশ সংখ্যা যখন পেলাম তখন আবার একটা নতুন সেট তৈরি হলো, তাকে বলা হয় মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলা হয়? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q নট ইকুয়াল টু 0 আর p আর q দুটোই হলো আমাদের এই পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, তাকে বলা হয় মূলদ সংখ্যা। এটা ক্লাস 9 এ তোমরা পড়েছো। কি বললাম কথাটা আরেকবার রিপিট করছি আমি। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়,
অর্থাৎ এইভাবে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এবং কিউ কোনো সময়ের জন্য শূন্য হবে না, নিচের সংখ্যা কোনো সময় শূন্য হবে না। আর পি কিউ হলো জেড এর অন্তর্ভুক্ত। এই দেখো এই চিহ্ন শিখিয়েছিলাম মনে আছে? পি কিউ বিলংস টু জেড, কথার অর্থ হচ্ছে পি কিউ জেড এর থেকে নিতে হবে। ক্লিয়ার কথাটা? যে সমস্ত সংখ্যাকে এইভাবে প্রকাশ করা যাচ্ছে এবং ওই শর্তটা সিদ্ধ হচ্ছে তাদের বলা হয় মূলদ সংখ্যা। তাহলে খুব সহজ ভাষায় আমরা এটা বুঝতে পারছি, মূলদ সংখ্যা যদি আমাদের শিখতে হয় তাহলে তার মধ্যে ভগ্নাংশ সংখ্যা থাকবে। এবার খুব সহজ ভাষায় যদি বলি আমি 4, দেখো তো 4 কে 4/1 লেখা যায়। শুধু 4 কে 4/1 লেখা যায়। তাহলে 4 ও কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। 0 যদি লিখি, 0 কে দেখো 0/3 লেখা যায়। তাহলে আগে যা যা সংখ্যা আমরা শিখেছি প্রত্যেকটা সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত। তাছাড়া এখানে অতিরিক্ত কি রয়েছে? ভগ্নাংশ সংখ্যা রয়েছে। তাহলে মূলদ সংখ্যার মধ্যে কারা রয়েছে আমি একটু দেখিয়ে দিই তোমাদের। আগে যা যা আমরা শিখেছি পজিটিভ, নেগেটিভ এবং শূন্য সেগুলো তো আছেই। তাছাড়া এখানে আর কি রয়েছে? দেখো তাছাড়া এখানে আর কি রয়েছে? একটু দেখে নেবে সবাই। এই দেখো। আগে যা যা শিখেছি একদম ডাইরেক্ট জেড কে আমি লিখে দিলাম। আগে যা যা শিখেছি মানে জেড। জেড এর মধ্যে যারা যারা রয়েছে এখানে সবাই থাকবে। পজিটিভ, নেগেটিভ সবকিছু। 0 সব থাকবে। এক্সট্রা কি থাকবে? ভগ্নাংশ সংখ্যাগুলো থাকবে, দশমিক সংখ্যাগুলো থাকবে এবং পৌনঃপণিক সংখ্যাগুলো থাকবে। এক্সট্রা কি কি থাকবে? ভগ্নাংশ থাকবে, দশমিক থাকবে, পৌনঃপণিক থাকবে। তাহলে এই টোটাল যে নাম্বারটা, এই নাম্বারটাকেই বলা হবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার। RATIONAL, রেশনাল নাম্বার। ক্লিয়ার কথাটা? রেশনাল নাম্বারকে কিন্তু কিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু মাথায় রাখবে। রেশনাল নাম্বারকে কিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মূলদ সংখ্যা মানে কিউ। কোন জায়গায় যদি তুমি কিউ পাও সঙ্গে সঙ্গে তোমার মাথায় এটা রাখতে হবে, কিউ রয়েছে মানে ওই জায়গায় ভগ্নাংশ আছে, আমাদের দশমিক রয়েছে, পূর্ণ সংখ্যা রয়েছে, পজিটিভ নেগেটিভ সবই রয়েছে। এছাড়া আমাদের আবৃত দশমিক সংখ্যা, পৌনঃপণিক সংখ্যা ওখানে কিন্তু রয়েছে। ক্লাস 9 এ কিন্তু তোমরা শিখেছিলে যে পৌনঃপণিক সংখ্যাকে কিন্তু আমাদের মূলদ সংখ্যায় পরিণত করা যায়। ক্লিয়ার কথাটা? তাহলে টোটাল এই কটা সংখ্যা আমরা শিখলাম। এছাড়া আরেক ধরনের সংখ্যাও কিন্তু আমরা শিখেছিলাম ক্লাস 9 এ। মনে করে দেখো সেটাকে বলা হয় অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা কোনগুলো? মনে করে দেখো সেই পাই ছিল, ই ছিল, ডেল্টা ছিল। মনে আছে? এবং কোন সংখ্যাগুলো এক্স্যাক্টলি? এক্স্যাক্টলি আমরা যদি আরো বলি যে সমস্ত সংখ্যা রুটের থেকে বের হয় না, √3 - √7 অথবা এমন সংখ্যা 0.01, 001 এরকম চলতেই আছে, শেষ হচ্ছে না। এছাড়া পাই ছিল, ই ছিল, ডেল্টা ছিল। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকেই বলা হয় অমূলদ সংখ্যা। ক্লিয়ার কথাটা? অমূলদ সংখ্যার এক্স্যাক্টলি কোনো সিম্বল নেই। কোনো সিম্বল এখানে আমরা প্রকাশ করব না। সেজন্য একটু পরে আমি একটা সংখ্যার সিম্বল দেখানোর পর এটা আবার তোমাদের দেখাবো। তোমরা নিজেরা একটা সিম্বল তৈরি করে বুঝে নেবে যে অমূলদ সংখ্যা মানে কি জিনিস এক্স্যাক্টলি। ক্লিয়ার কথাটা? তাহলে অমূলদ সংখ্যার জন্য কোনো সিম্বল কিন্তু নেই। অমূলদ সংখ্যা কোনগুলো? যেগুলোর কোনো শেষ নেই অথবা পারফেক্ট রুট ওভার নয়, সেগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে? ইংলিশে এটাকে বলা হয় ইরেশনাল নাম্বার। বানানটা লিখে দিচ্ছি এখানে, ইরেশনাল নাম্বার। ওকে? ইরেশনাল নাম্বার। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা শিখলাম, এই কটা সংখ্যার সেট আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কোন সময় অঙ্কে যদি ডাইরেক্ট n দেখো তাহলে বুঝে নিতে হবে ওটা স্বাভাবিক সংখ্যা সমূহের সেট, অর্থাৎ ওর মধ্যে 1 2 3 4 5 পরপর সমস্ত সংখ্যা রয়েছে। যদি w দেখো তাহলে তার মধ্যে 0 থেকে সমস্ত সংখ্যা রয়েছে। z দেখলে তার মধ্যে পজিটিভ, নেগেটিভ আর 0 রয়েছে। q যদি দেখো তাহলে বুঝতে হবে আগে পজিটিভ, নেগেটিভ, 0 সব রয়েছে। এছাড়া ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, পৌনঃপণিক সংখ্যা রয়েছে। আর অমূলদ সংখ্যা যদি উল্লেখ করে দেয় তাহলে তার মধ্যে রুট ওভার রয়েছে, মাইনাস রুট ওভার রয়েছে। কিন্তু রুটের মধ্যে নেগেটিভ না, এটা যেন আমার মাথায় থাকে। রুটের মধ্যে নেগেটিভ হলে সেটা অন্য জিনিস, সেটা পরের পেজে আমি তোমাদের বলছি। এবং এমন সংখ্যা যেগুলো শেষ নেই, এছাড়া পাই রয়েছে, ই রয়েছে, ডেল্টা রয়েছে। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এই যে সংখ্যাগুলো আমি শিখলাম, এই টোটাল সংখ্যাকে যদি আমি একত্রিত করে নিই তাহলে তার একটা নাম আছে, সেই নামটাকে কিন্তু বলা হয় বাস্তব সংখ্যা। ক্লিয়ার কথাটা? আমি টোটাল যত সংখ্যা শিখালাম সেই সংখ্যাকে সংক্ষিপ্ত আকারে কি বলা হবে? বাস্তব সংখ্যা। এবার আমি একটু তোমাদের কমপ্লেক্স নাম্বারটা আগে বলে নিই। কমপ্লেক্স নাম্বার মানে রুটের মধ্যে যদি কোনো সময় নেগেটিভ পাও তাকে বলা হবে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা ক্লাস 11 এ আছে, তখন আমি তোমাদের পড়িয়ে দেব। এই বাস্তব সংখ্যা তুমি যতগুলো শিখলে তার বাইরে এ কিন্তু বসবাস করে। এ কিন্তু বাস্তবের মধ্যে প্রবেশ করবে না। অর্থাৎ রুটের মধ্যে নেগেটিভ হয়ে গেছে। একটা অবাস্তব চিন্তা ভাবনা। সেটা হলো অবাস্তব সংখ্যা। ক্লিয়ার? তাহলে এইবার আমরা যত সংখ্যা শিখেছি সেটাকে যদি একটা চিত্রের মাধ্যমে দেখি, সেই চিত্রটা কি? একদম ছোট থেকে ধীরে ধীরে দেখো বড় হচ্ছে। একদম প্রাথমিক অবস্থায় আমরা যেটা শিখেছিলাম
সেটা কি শিখেছিলাম? ন্যাচারাল নাম্বার, অর্থাৎ তার মধ্যে 1 2 3 4 5 এই সমস্ত সংখ্যা রয়েছে। তারপরে শিখলাম হোল নাম্বার। এই হোল নাম্বারের মধ্যে অতিরিক্ত শুধুমাত্র 0 রয়েছে। ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 2 3 এরকম পরপর রয়েছে। হোল নাম্বারের মধ্যে অতিরিক্ত 0 রয়েছে। তারপরে কি হলো? ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারের মধ্যে শুধুমাত্র নেগেটিভ সংখ্যাটা রয়েছে। -2, -5, -100, -7 এরকম অনেক সংখ্যা রয়েছে। তাহলে ইন্টিজার নাম্বারের মধ্যে অতিরিক্ত শুধুমাত্র নেগেটিভ রয়েছে, তাই তো? তারপর এলো রেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বার মানে হচ্ছে ভগ্নাংশ সমস্ত সংখ্যা তার মধ্যে তুমি পাবে। তার মধ্যে তুমি পাবে দশমিক সংখ্যাগুলো পাবে। তার মধ্যে তুমি পাবে পৌনঃপুনিক যে সংখ্যাগুলো রয়েছে সেই সমস্ত সংখ্যাগুলো পাবে। তাহলে রেশনাল নাম্বারের মধ্যে অতিরিক্ত ওই সংখ্যাগুলো রয়েছে। ক্লিয়ার হলো কথাটা? তারপর ইরেশনাল, এ আলাদা। পুরো এই সেটের থেকে এ আলাদা। এর মধ্যে কোনো কিছু এর সঙ্গে কমন থাকবে না। এর মধ্যে কারা রয়েছে? পাই রয়েছে, ই রয়েছে, ডেল্টা রয়েছে, এছাড়া কারা রয়েছে? 0.01, 001 ডট 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 চলতেই আছে, অথবা পারফেক্ট রুট ওভার 9 যারা তারা রয়েছে এখানে। ক্লিয়ার কথাটা? আর টোটাল সংখ্যাকে যদি আমি আটকে দিই তাকেই বলা হবে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে সব যতদূর আমরা শিখেছি সব সংখ্যাকে বলা হবে রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বারকে কিন্তু আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেম লজিকে এখানে দুটো দাগ দিতে হবে। রিয়েল নাম্বারকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? তাহলে আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাই হলো সংখ্যা সমূহের সেট বা সংখ্যা সমূহের প্রতীক সমূহ। ক্লিয়ার কথাটা? তাহলে যা যা শিখলাম একবার মেমোরাইজ করে নাও তোমরা। আমরা কি কি শিখলাম? ফার্স্ট আমরা সেটের ডেফিনেশন শিখলাম। সেকেন্ড আমরা কিছু চিহ্ন শিখলাম। আর থার্ড এসে আমরা শিখলাম কি? যে সংখ্যার সেটগুলোর নাম কি কি, কোন সেটের মধ্যে কারা থাকে সেটা কিন্তু তারপরে আমরা শিখলাম। ক্লিয়ার? তাহলে এইবার আমরা শিখব সেট যে জিনিসটা, সেই সেটকে ঠিক কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। সেট এক্স্যাক্টলি কি জিনিস? এইবার কিন্তু মেইন আমরা চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করব। সেটকে তিনটে উপায়ে লেখা যায়। সেই উপায়গুলো কি কি এক এক করে দেখে নাও। দেখো, ফার্স্ট ধর্মভিত্তিক বা সেট বিল্ডার পদ্ধতি। এই ধর্মভিত্তিক বা সেট বিল্ডার পদ্ধতি জিনিসটা কি? আমি এমন একটা সেট বললাম তোমাকে, এ একটা সেট, ভালো করে বুঝবে এবং শুনবে কিন্তু আমি কি বলতে চাইছি। এ একটা সেট। মনে করো এ সেটের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে, এরকম আমি বলে দিলাম। এক্স্যাক্টলি এটা সঠিক হলো না, আমি প্রপারলি তোমাদের শেখাই। ধরো আমি বলছি এ একটা সেট, এ সেটের মধ্যে সেই সমস্ত এক্স থাকবে যে এক্স গুলো মৌলিক সংখ্যা। এক্স হলো মৌলিক সংখ্যা। ক্লিয়ার কথাটা? এক্স হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। তাহলে খেয়াল করে দেখো তো, এই জায়গায় আমি একটা সেট লিখেছি, এ সেট, তার মধ্যে সেই সমস্ত এক্স আছে সাজ দ্যাট, মানে এমন যে এক্স হলো মৌলিক সংখ্যা। তাহলে এই জায়গায় কোনো সংখ্যা কি আমি লিখেছি? কোনো সংখ্যা কিন্তু আমি লিখিনি। কিন্তু আমি যদি তোমাকে বলি 3 কি এর মধ্যে রয়েছে, তুমি সঙ্গে সঙ্গে উত্তর দেবে হ্যাঁ স্যার 3 তো ওর মধ্যে রয়েছে। আমি যদি তোমাকে বলি 11 কি আমি এর মধ্যে লিখেছি, তুমি বলবে হ্যাঁ স্যার 11 লিখেছি। আমি যদি বলি 17 কি ওর মধ্যে আছে, তুমি বলবে হ্যাঁ। তাহলে কোনো সংখ্যা আমি লিখিনি, শুধুমাত্র আমি এখানে একটা প্রপার্টি বা একটা ধর্ম লিখে দিয়েছি যে এক্স এর পরিচয়টা কি? এক্স হলো মৌলিক সংখ্যা। তাহলে ওটা কিন্তু একটা সেট তৈরি হয়ে যাচ্ছে। এইরকম প্রপার্টি দিয়ে যদি কোনো সেট আমরা লিখি, সেই ধরনের সেটকে বলা হয় ধর্মভিত্তিক সেট বা সেট বিল্ডার পদ্ধতি। ক্লিয়ার কথাটা? এবার দ্বিতীয় নম্বর যে পদ্ধতিটা রয়েছে সেটা কি? সেটা হলো রোস্টার বা ছকবন্দীকরণ। রোস্টার বা ছকবন্দীকরণ কি জিনিস? ধরো আমি একটা সেট লিখলাম এখানে বি। এই বি সেটের মধ্যে আমি 1 2 3 4 5 এরকম কিছু সংখ্যা আটকে দিলাম, এই যে ছকবন্দী করে দিলাম। এই ধরনের পদ্ধতিকে বলা হয় রোস্টার বা ছকবন্দীকরণ। ক্লিয়ার কথাটা? তাহলে প্রথম আমরা শিখলাম কোন একটা ধর্ম দিয়ে আমি বললাম, একটা প্রপার্টি বলে দিলাম। আর দ্বিতীয় নম্বর আমি শিখলাম একটা ছকবন্দী করে আমি তোমাকে একটা দিয়ে দিলাম, সেটাকে বলা হবে ছকবন্দীকরণ বা রোস্টার পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, যদিও 3 নম্বর পদ্ধতিটা তোমাদের বইতে লিখে দেওয়া নেই, তবু সেটা আমি বলে দিলাম এখানে তোমাদের। তৃতীয় নম্বর একটা পদ্ধতি আছে ভিজুয়াল প্রেজেন্টেশন। কথাটার অর্থ কি? ধরো আমি একটা এই জায়গায় ছবি এঁকে দিলাম তোমাকে, এই একটা সেট, এ সেটের মধ্যে 1 2 3 4 5 এরকম রয়েছে, এই যে একটা ছবি এঁকে দিলাম, এটাকে বলা হয় ভিজুয়াল প্রেজেন্টেশন। ক্লিয়ার? তাহলে সেট কিন্তু এই তিনটে পদ্ধতিতেই আমাদের লেখা হয়। একটা হলো সেট বিল্ডার, একটা আছে রোস্টার, একটা আছে ভিজুয়াল প্রেজেন্টেশন। ক্লিয়ার কথাটা? তাহলে এবার এগিয়ে যাব আমি সামনের দিকে। দেখো, এবার আমরা কয়েকটা সেট সম্পর্কে একটু জেনে নেব। কয়েকটা সেট সম্পর্কে যদি আমরা জেনে নিই, সসীম সেট কথাটার অর্থ কি? কোন একটা সেটের যে এলিমেন্ট গুলো রয়েছে, এলিমেন্ট কোনগুলো বলা হয়?
এ একটা সেট, এ সেটের মধ্যে এ, ই, আই, ও, ইউ রয়েছে। এই যে সংখ্যাগুলো এগুলোকে বলা হয় কিন্তু এলিমেন্ট। এগুলোকে কি বলা হয়? এলিমেন্ট। ক্লিয়ার কথাটা? এই যে এলিমেন্ট গুলো থাকবে, এই এলিমেন্ট যদি আমরা গুণে ফেলতে পারি, গুণে ফেলতে পারলে তাকে বলা হবে সসীম সেট। ক্লিয়ার কথাটা? আর যদি গুনতে না পারি তাহলে সেটাকে কি বলা হবে? অসীম সেট। যেমন এই জায়গায় আমরা সংখ্যা সমূহের সেট যেগুলো শিখেছিলাম, ন্যাচারাল নাম্বার যদি আমি বলি, ন্যাচারাল নাম্বার দেখো 1, 2, 3, 4 এরকম করে 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 আনলিমিটেড পর্যন্ত রয়েছে। এই জাতীয় সেটকে কিন্তু বলা হবে অসীম সেট, অর্থাৎ যার এলিমেন্ট আমরা কাউন্ট করে বলতে পারবো না। ক্লিয়ার কথাটা? তাহলে এরপরে রয়েছে একপদী সেট। মনে করো বি একটা সেট, বি সেটের মধ্যে শুধুমাত্র 1 রয়েছে, তাহলে এই জাতীয় সেটকে বলা হবে একপদী সেট, অর্থাৎ যে সেটের মধ্যে একটা মাত্র পদ থাকবে তাকে বলা হবে একপদী সেট। ক্লিয়ার? তারপরে রয়েছে শূন্য সেট। এমন একটা সেট আমি নিলাম যে সেটের মধ্যে কেউ নেই, পুরোপুরি ফাঁকা। ক্লিয়ার কথাটা? পুরোপুরি ফাঁকা রয়েছে, তাহলে তাকে কি বলা হবে? শূন্য সেট। একদম খুব সিম্পল। যদি রাজনৈতিক কথা আমি একটা বলি, যদিও এটা কেউ পার্সোনালি নেবে না, যখন একটা সময় ছিল বামফ্রন্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একদম দাপিয়ে চলছিল। একদম দাপিয়ে চলছিল না মানে ওরা 34 ইয়ার্স কিন্তু আমাদের পশ্চিমবঙ্গকে শাসন করেছে। আমরা যদি দেখি বিগত কয়েক বছরের ডেটা, তাহলে দেখা যাচ্ছে বামফ্রন্ট একদম শূন্য হয়ে গেছে, নেই। কিন্তু বামফ্রন্ট নামে একটা সেট তো ছিল, কিন্তু তাদের এখন কোনো আসনপত্র নেই, তাই না? তাহলে এই বামফ্রন্ট কিন্তু এখন শূন্য হয়ে গেছে, মানে বামফ্রন্ট শূন্য সেট। ক্লিয়ার কথাটা? অর্থাৎ যেটাকে আমরা সিপিএম বলছি। এবার সার্বিক সেট। সার্বিক সেট মানে হচ্ছে হেড। একটা বাক্স ধরো আমি এঁকেছি, এই যে বাক্স, এই বাক্সটার নাম যদি আমি রিয়েল নাম্বার বলি, তাহলে এর মধ্যে সমস্ত ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার যা যা আমি বললাম সবকিছু রয়েছে। এই রিয়েল নাম্বারকে তখন বলা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট মানে হচ্ছে হেড ডিপার্টমেন্ট, ওই জায়গাতে সবকিছু নিয়ে তুমি বিচার করবে। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এরপরে রয়েছে কি সমান সেট। ধরো এমন একটা সেট লিখলাম, এ একটা সেট, এ সেটের মধ্যে 1, 2, 3, 4 আর 5 রয়েছে। আর একটা সেট আমি বি লিখলাম, বি সেটের মধ্যে সেই সমস্ত এক্স রয়েছে যে সমস্ত এক্স 0 থেকে বড় আর 6 এর থেকে ছোট। কিন্তু এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে জেড। ভালো করে বোঝো তো। আমি বি একটা সেট নিয়েছি, বি সেটের মধ্যে সেই সমস্ত এক্স নেব যে এক্স গুলো 0 থেকে বড়, 6 এর থেকে ছোট, এবং এক্স হলো পূর্ণ সংখ্যা মানে গোটা গোটা সংখ্যা, তাই তো? তাহলে খেয়াল করে দেখো তো, 0 আর 6 এর মধ্যে কারা রয়েছে? 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, আর কেউ নেই। 6 নিতে পারবো না কারণ 6 এর থেকে ছোট, 0 নিতে পারবো না কারণ 0 থেকে বড়। তাহলে এই বিও যাকে প্রকাশ করছে, এও তাকে প্রকাশ করছে। এই ধরনের সেটকে বলা হয় সমান সেট। ক্লিয়ার কথাটা? এই জায়গায় আমি একটা নোট তোমাদের বলে দেবো। সমান সেট হতে গেলে একটা প্রপার্টি ইউজ হয়, সেই প্রপার্টিটা কি একটু নোটটা লিখে নেবে। সমান সেট হতে গেলে একটা প্রপার্টি ইউজ হয় এখানে। যদি এমন দেখি এক্স বিলংস টু এ, এক্স মানে হচ্ছে এই সংখ্যাগুলোকে, প্রত্যেকটা সংখ্যাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে। ওকে, এক্স বিলংস টু এ, এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু বি। কথাটা কি বললাম? যে এক্স বিলংস টু এ, অর্থাৎ এই সমস্ত সংখ্যা এর মধ্যে আছে, এটা থেকে আমি বলতে পারছি এমন যে ওই এক্সটা বি এর মধ্যেও রয়েছে। তাহলে আমি বলতে পারবো এই প্রথমটা দ্বিতীয়টার সাবসেট, অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টার মধ্যে রয়েছে। বি হলো এটা, এ হলো এটা, প্রথমটা দ্বিতীয়টার মধ্যে রয়েছে। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার কথাটা? যদি এক্স বিলংস টু এ এটা প্রকাশ করে এক্স বি এর মধ্যেও রয়েছে, তাহলে এ বি এর সাবসেট হবে। অনুরূপে আমি যদি আবার দেখাই y বিলংস টু বি, সেটা ইমপ্লাই করছে y বিলংস টু এ, তখন আমি বলতে পারবো কি বি সাবসেট অফ এ। একটা সেটের সঙ্গে একই সঙ্গে যদি দুটো কেস ঘটে, এ বি এর সাবসেট, বি এর সাবসেট, তখন আমি বলতে পারবো সেখান থেকে যে এ ইজ ইকুয়াল টু বি। তাহলে নোটটা ভালো করে বুঝবে। এটাও কিন্তু একটা নোট হয় যে এ বি এর সাবসেট কখন হবে। যদি কোনো এলিমেন্ট এর মধ্যে রয়েছে আমি দেখাতে পারি সেটা বি এর মধ্যেও রয়েছে, তাহলে এ বি এর সাবসেট হবে। তাহলে যদি কোনো সময় এ ইজ ইকুয়াল টু বি প্রমাণ করতে হয়, তোমাকে দেখাতে হবে এ বি এর সাবসেট, অনুরূপে বি এর সাবসেট। এটা যদি আমি দেখাতে পারি তবেই আমি বলতে পারবো এ আর বি সমান। ছবির মাধ্যমে যদি বোঝাই, এটা বোঝাচ্ছে এ ছোট বি বড়, আর এটা বোঝাচ্ছে কি বি ছোট এ বড়, তাই তো? এটা বাস্তবে কি হওয়া সম্ভব? এ ছোট বি বড়, আবার বলছি বি ছোট এ বড়, এটা বাস্তবে হওয়া সম্ভব নয়। একমাত্র একটা কেসেই হওয়া সম্ভব। এ এটা, ওর উপর দিয়ে একটা বি চলে গেল, তাহলে এর মধ্যে বি আছে, বির মধ্যেও এ আছে, তাহলে এ আর বি সেই ক্ষেত্রে হয়ে যাবে সমান। ক্লিয়ার কথাটা? এ বি এর সাবসেট, বি এর সাবসেট হলে এ ইজ ইকুয়াল টু বি বলা যাবে। সমান সেটের ডেফিনেশন হলো এইটা। ওকে, তাহলে আমি এই সাইড দিয়ে এই জিনিসগুলো একটু মুছে দিই, এই জিনিসগুলো একটু মুছে দিলাম।
তাহলে আমি যা যা বললাম কয়েকটা সেটের সিম্বল এখানে কিন্তু আলোচনা করলাম। এরপর আরো কিছু সেট রয়েছে। এবার যদি সূচক সেট আমরা দেখি, এই সূচক সেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আমি কোনো একটা থিওরি শেখাবো, সেই থিওরি রিলেটেড যত থিওরি হয় সেগুলোও কিন্তু আমি শিখিয়ে দেবো, সেগুলো কিন্তু খাতায় তোমরা নোট করে নেবে। ক্লিয়ার কথাটা? ধরো আমি একটা সেট লিখেছি এ। এই এ সেটের মধ্যে এ, বি আর সি তিনখানা আমি সংখ্যা নিয়েছি। ভালো করে বুঝবে কিন্তু। তাহলে এই তিনটে সেট থেকে কতগুলো সাবসেট তৈরি করা যায়? সাবসেট কথার অর্থ হলো এক্স্যাক্টলি বাচ্চা সেট। অর্থাৎ একটা পরিবার থেকে কতগুলো ছোট পরিবার তৈরি হতে পারে, সেগুলোকে ওই পরিবারের সাব পরিবার বলা হয়। তোমরা যদি একদম সহজ ভাষায় দেখো, হাইওয়েতে যখন আমরা চলি তখন হাইওয়ের সাইডে সাবওয়ে থাকে। তার মানে কি হাইওয়ে থেকে ওয়েটা তৈরি হয়েছে, শর্টকাট দিয়ে আমরা চলে যাই, সেটাকে সাবওয়ে বলা হয়। তাহলে সাবসেটও ঠিক একই রকম। এই সেট থেকে কতগুলো সেট তৈরি করা যায় তাকে বলা হয় সাবসেট। এই সাবসেট কিরকম দেখো, আমি শুধুমাত্র এ নিলাম, এই এ নিয়ে একটা সাবসেট হতে পারে। শুধুমাত্র আমি বি নিলাম, এই বি নিয়েও আমি একটা সেট তৈরি করতে পারি। শুধুমাত্র আমি সি নিলাম, সেটা নিয়েও আমি একটা সেট তৈরি করতে পারি। আমি মনে করো শুধুমাত্র এ আর বি নিলাম, সেটা দিয়েও আমি একটা সেট তৈরি করতে পারি। শুধুমাত্র বি আর সি নিলাম, সেটা দিয়েও আমি একটা সেট তৈরি করতে পারি। আমি শুধুমাত্র সি আর এ নিলাম, সেটা দিয়েও আমি একটা সেট তৈরি করতে পারি। এ বি সি তিনটেকেই নিয়ে নিলাম, সেটাকেও একটা সেট করতে পারি। এবং আমি কাউকে নিলামই না, সেটাও একটা সেট। যেমন একটু আগে বামফ্রন্টের কথা বললাম, বামফ্রন্ট একসময় বড় একটা সেট ছিল, এখন সেটা প্রায় শূন্যের কাছাকাছি সেট হয়ে গেছে। ঠিক সেই রকমই আমি কাউকে নিলামই না, সেটাও একটা কিন্তু সেট। ক্লিয়ার কথাটা? তাহলে এই যে টোটাল এতগুলো সেট কিন্তু তৈরি করা যায়। ওকে, টোটাল কতগুলো সেট তৈরি করা যায়? এতগুলো। এবার যদি আমি খেয়াল করে দেখি এই জায়গায় কতগুলো এলিমেন্ট ছিল? এলিমেন্ট ছিল একটা, দুটো, তিনটে। কটা এলিমেন্ট ছিল? তিনটে। সাবসেট কটা তৈরি হয়েছে একটু গুনে দেখি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা তৈরি হয়েছে। এলিমেন্ট ছিল তিনটে, সাবসেট তৈরি হয়েছে আটটা। তাহলে আমি বলতে পারি কোনো একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে, ২ এর মাথায় যদি সেই সংখ্যাটা লিখি, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হলো ওই সেটের সাবসেট সংখ্যা। বললাম কথাটা কি? আবার রিপিট করছি। কোনো একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে, ২ এর মাথায় সেই সংখ্যাটা লিখলে যা পাওয়া যাবে ওই সেটের সাবসেট ততগুলো হতে পারে। ক্লিয়ার? এই যে এলিমেন্ট সংখ্যা, এর মধ্যে তিনখানা এলিমেন্ট আছে, এই এলিমেন্ট সংখ্যাকে কিন্তু অর্ডার অফ এ এইভাবে প্রকাশ করা হয়। অর্ডার অফ এ মানে হচ্ছে ৩। এটাকে নাম্বার অফ এ দ্বারাও প্রকাশ করা হয়, সেটা মানেও ৩। এটাকে এইভাবেও লেখা হয়, সেটা মানেও ৩। ক্লিয়ার কথাটা? এই তিনটে সিম্বলের মধ্যে কোনো একটা সিম্বল তুমি যদি পাও, তাহলে বুঝবে এ সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে সেটাই জিজ্ঞাসা করেছে। এটাকে আবার কার্ডিনাল নাম্বারও বলা হয়। কার্ডিনাল নাম্বার বানানগুলো আমি বলে দিচ্ছি, তোমরা সবাই লিখে নেবে কিন্তু। কার্ডিনাল নাম্বার। তাহলে আমি বলতে পারি কোনো একটা সেট তার সাবসেট সংখ্যা বের করতে হলে তার কার্ডিনাল নাম্বারটা ২ এর মাথায় লিখবো। ক্লিয়ার কথাটা? ২ এর মাথায় যদি তার কার্ডিনাল নাম্বার বসাই, যতগুলো পাবো মোট তার ততগুলো সাবসেট হতে পারে। ওকে, তার ততগুলো সাবসেট হতে পারে। এবার এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন তৈরি হতে পারে। সাবসেট তো আমি বললাম, এবার আরেকটা শিখেছিলাম প্রপার সাবসেট, তাই তো? দুটো শব্দ শিখেছিলাম, মনে করে দেখো। একটা হচ্ছে সাবসেট, সেই সাবসেটের চিহ্ন হচ্ছে এইটা, আর প্রপার সাবসেট তার চিহ্ন হচ্ছে এটা। সেক্ষেত্রে সমান নয়। সমান নয় কথাটার মধ্যেই অর্থ লুকিয়েছে। সমান নয় তার মানে কি শুধুমাত্র এই এলিমেন্টটা ওর মধ্যে থাকতে পারবে না। এ সেটের মধ্যে এরা সবাই রয়েছে, আমি যদি ওই সেটের মধ্যে সাবসেট এটাও বানাই তাহলে তো সমান হয়ে গেল। সমান যখন হবে না তখন তাকে প্রপার সাবসেট বলা হবে। তাহলে প্রপার সাবসেট কতগুলো হতে পারে তোমাকে যদি জিজ্ঞাসা করে, প্রপার সাবসেটে শুধু এই একটা সংখ্যা হতে পারে না। তাহলে প্রপার সাবসেটের ডেফিনেশন হলো 2 টু দি পাওয়ার অর্ডার অফ এ, তার থেকে ১ বাদ দেবো, অর্থাৎ সেই নিজের সংখ্যাটা বাদ দেবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি প্রশ্নটা এমন করি যে এ সেটের কতগুলো প্রপার সাবসেট তৈরি হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এ সেটের আগে সাবসেট হতে পারে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা, সেখান থেকে 1 বাদ দেবো, তার মানে সেটা হবে কত? 7। এই 7টা হবে তার প্রপার সাবসেট, অর্থাৎ ও নিজে বাদ যাবে শুধুমাত্র। কথাটা পরিষ্কার হলো? প্রপার সাবসেটের সমান হয় না, যেটা আমি আগে বলে দিয়ে এসেছিলাম। তাহলে এই জায়গা থেকে এতগুলো জিনিস তৈরি হতে পারে। আমি কি শেখালাম? কোন একটা সেটের সাবসেট কতগুলো হতে পারে। প্রপার সাবসেট বা বাংলায় তাকে বলা আছে যথার্থ উপসেট কটা হতে পারে, সেক্ষেত্রে 1 বিয়োগ করতে হবে। আমার প্রশ্নে এই জায়গায় বলেছি সূচক সেট জিনিস কিটা কি, তাই তো? তাহলে সূচক সেট শেখার জন্য আমি এত কিছু তোমাদের বলেছি। এই সূচক সেট মানে হলো কোনো একটা সেটের
যতগুলো আমি সাবসেট তৈরি করলাম, এই সাবসেটকে যদি আবার আমি এলিমেন্ট হিসাবে ট্রিট করি, অর্থাৎ সেটাকে যদি আবার আমি সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিলাম, সেগুলোকে ওই যে সূচক সেটে মানে এই যে সেটটা রয়েছে, ওই সেটের সাবসেট যেগুলো তৈরি হয়েছে এইগুলোকে আমি এলিমেন্ট হিসাবে ট্রিট করলাম। তাহলে টোটালটাকে আবার সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিলে আরো একটা সেট হলো, এটাকেই বলা হয় সূচক সেট। ক্লিয়ার কথাটা? একটা সেটের সাবসেট বানালাম, যতগুলো সাবসেট হতে পারে সবগুলো বানালাম, সেটাকে আবার একটা সেট হিসাবে যদি আমি ট্রিট করি তাকে বলা হয় সূচক সেট। সেটাকে লেখা হয় কিভাবে? সেটাকে লেখা হয় পি অফ এ, এইভাবে কিন্তু লেখা হয়, অর্থাৎ এ সেটের সূচক সেট। ওকে, তাহলে সেটাকে আমরা সূচক সেট বলবো। তাহলে সূচক সেট এই জায়গা থেকে একটা কিন্তু তোমাকে প্রশ্ন দিতে পারে যে এ একটা সংখ্যা, এ একটা সেট, এ সেটের মধ্যে মনে করো শুধুমাত্র এ আর বি রয়েছে, ভালো করে বুঝবে। এ একটা সেট, এ সেটের মধ্যে শুধুমাত্র এ আর বি রয়েছে। তোমাকে জিজ্ঞাসা করলো এ সেটের পূরক সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে। বুঝেছো প্রশ্নটা? এ সেটের পূরক সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে। তাহলে প্রশ্নটা ভালো করে বুঝলে আমরা বুঝতে পারছি এ সেটের পূরক সেট হতে গেলে আগে যতগুলো সাবসেট হতে পারে সেটা আমার মাথায় আনতে হবে, সেটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকালে তবেই পূরক সেট হয়। তার মানে এ সেটের পূরক সেটে কতগুলো এলিমেন্ট থাকবে এটাই তো জিজ্ঞাসা করেছে। তার মানে এর আসলে সাবসেট কটা হবে? তাহলে এর সাবসেট তৈরি করতে গেলে 2 টু দি পাওয়ার 2 মানে 4 খানা। তাহলে আমি বলতে পারি পূরক সেটের মধ্যে এলিমেন্ট থাকবে 4 খানা। ক্লিয়ার কথাটা? তাহলে পূরক সেট আমি বোঝালাম, উপসেটও বুঝিয়েছি, যথার্থ উপসেটও কিন্তু এর মাধ্যমেই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া আগেও কিন্তু আমি বলেছি। ক্লিয়ার পুরো কথাটা? এইবার আমি কিন্তু থিওরি আর তোমাদের বলবো না বেশি, কারণ বেশি থিওরি যদি আমি আগে আগে বলি তোমরা মনে রাখতে পারবে না। আমরা অঙ্ক শিখতে শিখতে সমস্ত থিওরি কিন্তু আমরা শিখব। সবাই পেজ নাম্বার 27 বের করবে সেট থিওরির। 27 নাম্বার পেজে যত অঙ্ক রয়েছে আমি কিন্তু তার 20 নম্বর অঙ্ক পর্যন্ত আজকে করাবো, এবং সেই অঙ্ক করতে করতে যতগুলো থিওরি আমার দরকার হবে সেই থিওরি সেই অঙ্কের সঙ্গে সঙ্গে আমি বলবো, তোমরা খাতায় কিন্তু নোট করে নেবে। তাতে তোমরা আরো বেশি শিখতে পারবে, তোমরা বেশি বুঝতে পারবে। ওকে, ফার্স্ট নম্বর কোশ্চেন এখানে যেটা রয়েছে, 4টি পদ বিশিষ্ট কোন সেটের উপসেট সংখ্যা কত? একটু আগে আমি সেটা বুঝিয়েছিলাম। কোন একটা সেট, এ সেট, এ সেটের মধ্যে 4 খানা সংখ্যা রয়েছে, 1 2 3 আর 4। এই 4টি পদ বিশিষ্ট কোন একটা সেটের উপসেট কতগুলো হতে পারে সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে। উপসেট সংখ্যা বের করার জন্য আমি কি বলেছিলাম? উপসেট সংখ্যা যদি বের করতে বলে তার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার কার্ডিনাল নাম্বার বা অর্ডার অফ এ। তাহলে 2 টু দি পাওয়ার অর্ডার অফ এ এখানে কত রয়েছে? 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16। তাহলে অ্যান্সার সি কিন্তু এক্ষেত্রে সঠিক। ক্লিয়ার কথাটা? যেটা একটু আগে আমি তোমাদের বুঝিয়েছিলাম সেটাই কিন্তু এখানে কোশ্চেন আকারে দেওয়া হয়েছে। তাহলে আমাদের উপসেট কতগুলো তৈরি হতে পারে তার ডেফিনেশন কিন্তু আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। নোট করে নেবে খাতায়। ওকে, এরপরে যে কোশ্চেনটা রয়েছে, 5টি পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেট, যথার্থ উপসেট হতে গেলে তাকে বাদ দিতে হয়, অর্থাৎ 1 বাদ দিতে হয়, তাই তো? তাহলে আগে কতগুলো উপসেট হতে পারে সেটা দেখি, সেখান থেকে 1 বাদ দিয়ে দেবো। তাহলে এই জায়গায় আমরা লিখতে পাচ্ছি যে যথার্থ উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা তার ফর্মুলাটা কি বললাম আমি? ফর্মুলাটা হলো 2 টু দি পাওয়ার কার্ডিনাল নাম্বার অফ, 2 টু দি পাওয়ার কার্ডিনাল নাম্বার অফ এ, সেখান থেকে 1 বাদ দেব, তাই তো? টোটাল যতগুলো পাবো তার থেকে 1 বাদ দেব। তাহলে 2 টু দি পাওয়ার এখানে কতগুলো সংখ্যা বলেছে? 5টি পদ বিশিষ্ট, তাই 5 লিখলাম, তার থেকে 1 বাদ দিলাম। 1 কিন্তু নিচে বিয়োগ হবে, উপরে 5 এর থেকে বিয়োগ হবে না। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 2 5 বার গুণ, 1 2 3 4 5, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। একবার এগুলো মনে রেখে দেবে। তাহলে 32 এর থেকে 1 বাদ দিলে হয় 31। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? ডি দাগ কিন্তু এটা হবে সঠিক অ্যান্সার। যথার্থ উপসেট সংখ্যা হবে 31টি। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এগিয়ে যাব সামনের দিকে। পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে, যদি x বিলংস টু a হয়, এটা ইমপ্লাই করছে x বিলংস টু b। আমি একটু আগে বোঝাতে বোঝাতে এটা বলেছিলাম, যদি x সেটা এর মধ্যে থাকে এটা ইমপ্লাই করে x b এর মধ্যেও রয়েছে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি এর মধ্যে যারা রয়েছে সবাই b এর মধ্যে রয়েছে। কথার অর্থ হলো a b এর সাবসেট। ক্লিয়ার কথাটা? তাহলে এখানে সঠিক উত্তর হলো সি দাগ। এখানে কিন্তু বি দাগ সঠিক আমরা বলতে পারবো না, তার কারণ এই জায়গা কোনো জায়গায় উল্লেখ করে দেওয়া নেই
যে বি এর মধ্যে অতিরিক্ত কোনো সংখ্যা আছে কি নেই। যদি আমি প্রকাশ পেতাম বি এর মধ্যে অতিরিক্ত কোনো সংখ্যা আছে তাহলেই কিন্তু আমি এই চিহ্নটা বসাতাম। এক্ষেত্রে এটা হবে না, কারণ কোনো জায়গায় সেই কথা উল্লেখ করে দেওয়া নেই। ক্লিয়ার কথাটা? বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এই জায়গা x belongs to a, এটা যদি ইমপ্লাই করে x belongs to b, তাহলে a b এর সাবসেট হবে। ওকে, তাহলে এগিয়ে যাব সামনের দিকে। আচ্ছা, এটা মুছে দিই, দাঁড়াও। এগিয়ে যাব তাহলে সামনের দিকে। পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে দেখো, নেক্সট কোশ্চেন এখানে কি দিয়ে দেওয়া আছে, এ বি এর সাবসেট বি এর সাবসেট। একটু আগে এটাও কিন্তু আমি বলেছি যে এ বি এর সাবসেট এবং আমি দেখলাম বি এর সাবসেট। এ ওর মধ্যে রয়েছে, ও এর মধ্যে রয়েছে। এই কথার অর্থ হলো দুজন সমান। আমার থেকে তুমি বেশি জানো অথবা সমান জানো, আবার তোমার থেকে আমি বেশি জানি অথবা সমান জানি। এই কথার অর্থ হলো আমরা দুজনেই সমান জানি। যদি বেশি জানতে চাই তাহলে তো হবে না ডেফিনেশনটা। এ বি এর মধ্যে রয়েছে, বি এর মধ্যে রয়েছে, কথাটার অর্থ হলো এ আর বি দুটো সমান। পরিষ্কার? তাহলে এগিয়ে যাব পরবর্তী কোশ্চেনের দিকে। 5 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা কি রয়েছে, বলেছে এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি। কথাটার অর্থ ছবি দিয়ে বোঝাই। মনে করো এই একটা সেট রয়েছে এ, আর এই জায়গা আরেকটা সেট রয়েছে সেটা হলো বি। এই যে চিত্রগুলো আঁকছি এগুলোকে বলা হয় ভেন ডায়াগ্রাম। ওকে, ভেন চিত্র বলা হয়। ভেন চিত্রের মাধ্যমে এগুলো খুব সহজে রিপ্রেজেন্ট করা যায়। ভেন চিত্র আমি তোমাদের শেখাবো, অবশ্যই সেগুলো আমি অঙ্ক করাতে করাতে শেখাবো, বা পার্ট 2 তে আরো কিছু থিওরি তোমাদের শেখাবো। দেখো এর যদি চিত্র আমি আঁকি এ ইউনিয়ন বি, এটা এ এটা বি, এ ইউনিয়ন বি মানে এই পুরোটা ইউনিয়ন মানে হচ্ছে পুরোটা নেওয়া, বোঝা গেছে? যোগ করা। আচ্ছা, যোগ করা এই যে করলাম। বলেছে এ ইউনিয়ন বি এটা, আর এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে এই কমন জায়গাটা এইটুকু। বলেছে এই দুটো সমান, ইউনিয়ন আর ইন্টারসেকশন সমান। তাহলে সহজ ভাষায় ভাবো তো, এটাকে যদি আমি এরকম করে চাপ দিয়ে দুটো মিশিয়ে দিই, মিশিয়ে দিলাম, এইটা হলো এ, ওর উপর দিয়েই আমি আরেকটা আঁকছি সেটা হলো বি। এই যে ওর উপর দিয়ে আরেকটা আঁকলাম সেটা হলো বি। এবার এই জায়গা যদি আমি এ ইউনিয়ন বি নিই তাহলে এইটুকুকে বোঝাবে, বোঝাবে তো। আবার যদি এ ইন্টারসেকশন বি নিই মানে দুজনের কমন নিই, সেটাকেও এটা বোঝাবে। তাহলে ইউনিয়ন আর ইন্টারসেকশন দুটো যদি সমান হয় সেক্ষেত্রেও আমরা বলতে পারবো এ আর বি এর মান সমান। তাহলে এ আর বি সমানের ক্ষেত্রে দুটো শর্ত পেলাম, এ বি এর সাবসেট বি এর সাবসেট, তখনও এ ইজ ইকুয়াল টু বি বলতে পারবো। আর যদি আমি দেখি এ ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বি সেই দুটোও সমান, তাহলেও আমি বলতে পারবো এ আর বি সমান। ক্লিয়ার কথাটা? অঙ্ক করানোর সঙ্গে সঙ্গে তার ছবি আমি পুরো ডিটেলস সবকিছু বলার চেষ্টা করছি, সেটা দেখবে, নোট করবে। ক্লিয়ার কথাটা? তাহলে এগিয়ে যাবো এবার 6 নাম্বার কোশ্চেন। বলেছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 হবে যদি, এবং কেবলমাত্র যদি a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 হবে। কখন হবে এটা? একদম সহজ ভাষায় ভাবো তো, মাইনাস মানে কি আগে সেটা বোঝাই। ধরো এ একটা সেট, এ সেটের মধ্যে 1 2 3 4 আর 5 রয়েছে, আর এই জায়গা বি আর একটা সেট নিলাম, বি সেটের মধ্যে মনে করো 3 4 6 7 8 9 রয়েছে। ওকে, 9 রয়েছে। এবার আমাকে জিজ্ঞাসা করেছে এ মাইনাস বি মানে কত, তাই তো? তাহলে এ মাইনাস বি এইটার অর্থ হলো এ থেকে বি কে বাদ দিয়ে দাও। এ মাইনাস বি মানে এ থেকে বি কে বাদ দিয়ে দাও। এই যে বির 3 এবং 4 এর মধ্যে রয়েছে তো, রয়েছে তো, এগুলো কার এলিমেন্ট? বি এর এলিমেন্ট। তাহলে এ থেকে বি কে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে কি পড়ে থাকে? 1 পড়ে থাকে, 2 পড়ে থাকে, 5 পড়ে থাকে। এটাই হলো এ মাইনাস বি। ক্লিয়ার কথাটা? এ মাইনাস বি মানে এ থেকে বি কে বাদ দিয়ে দাও। এবার স্যার আমাদের যদি একটু ছবির মাধ্যমে বোঝাতেন খুব ভালো হতো। এই নাও ছবির মাধ্যমে বোঝাচ্ছি। এ হলো আমাদের এই সেটটা, এইটা হলো এ সেট, এইটা হলো বি সেট। এ মাইনাস বি দিলে কোনটুকু পড়ে থাকে? এইটুকু পড়ে থাকে। বির এলিমেন্ট বাদ দিয়ে দেবো। কেন বির এলিমেন্ট বাদ দিয়ে দেবো? বির এলিমেন্ট গুলো আমি লাল কালি দিয়ে বোঝাচ্ছি। এইটা হলো বির এলিমেন্ট। তাহলে বিটাকে বাদ দিয়ে দিলে এই যে হলুদ কালি দিয়ে যেটা আমি বুঝিয়েছি ওইটা হলো এ মাইনাস বি। অর্থাৎ এ এই টোটাল রাশিমালাটা, এই যে এই গোলটা হলো এ, তার থেকে বির যেটুকু আছে সেটুকু বাদ দিয়ে দাও। তোমার প্রশ্ন হতে পারে ওটা তো এরও এলিমেন্ট, এরও এলিমেন্ট হোক তাতে আমার অসুবিধা নেই, কিন্তু এ মাইনাস বি মানে বির কোনো সংখ্যা এর মধ্যে থাকতে পারবে না, যেগুলো সেগুলো শুধুমাত্র এর মধ্যেই থাকবে, এরই শুধুমাত্র রাজত্ব ওই জায়গা থাকবে, বির কোনো অধিকার থাকবে না। তাহলে সেই জায়গাটা কোনটুকু হচ্ছে? সেই জায়গাটা শুধুমাত্র এইটুকু হচ্ছে। বোঝা গেছে? সেটা অন্য কালি দিয়ে একটু বোঝাই, তোমাদের এই কালি দিয়ে বোঝালে তোমরা বুঝতে পারবে না। সেটা আমি একটু এই যে এই কালি দিয়ে বোঝাচ্ছি, সাদা কালিতে। এইটা হলো আমাদের a মাইনাস বি। বোঝা গেছে? এই যে দরকার হলে এইভাবে দাগ দিতে। এইটা হলো a মাইনাস বি। পরিষ্কার?
তাহলে এখন এ মাইনাস বি কিন্তু আমি তোমাদের বুঝিয়েছি। যদি তোমাকে বলা হতো বি মাইনাস এ কোনটা, তাহলে বি মাইনাস এ ইজ ইকুয়াল টু বি থেকে এ কে বাদ দিয়ে দাও, এ মানে এইটুকু পুরোটা বাদ চলে যাবে, তাহলে সেক্ষেত্রে পড়ে থাকতো এইটুকু, এটা হতো আমাদের বি মাইনাস এ। বোঝা গেছে? এবার আমাদের প্রশ্নে কি বলেছে, আমাদের প্রশ্নে বলেছে এ মাইনাস বি মানে ফাই, এ মাইনাস বি মানে ফাই, এটা কখন হওয়া সম্ভব? এটা কিন্তু একদম দুটো কেসে আমি বলতে পারি, দুটো কেস। কেমন দুটো কেস বলতে পারি? ধরো এ এই একটা এলিমেন্ট, ওর উপর দিয়েই বি আরেকটা এলিমেন্ট চলে গেল, ওর উপর দিয়ে আমি বি আরেকটা এলিমেন্ট পাঠিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে এ থেকে যদি বি বাদ দিয়ে দিই, এ মানে পুরোটা, বি মানেও পুরোটা, পুরো বাদ দিয়ে দিলাম, এই ফাই মানে কিন্তু ফাঁকা শূন্য, ফাই মানে হচ্ছে ফাঁকা শূন্য, এই যে চিহ্নটা লেখা হয়েছে এটাকে শূন্য সেট বা ফাঁকা বোঝানো হয়। তাহলে এই ক্ষেত্রে এ থেকে পুরো বি যদি বাদ দিয়ে দিই তাহলে কিছুই তো থাকবে না, তাহলে তাকে বলা হবে ফাই। তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ফাই কখন হওয়া সম্ভব? যদি এ ইজ ইকুয়াল টু বি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এ মাইনাস বি ফাই হওয়া সম্ভব। বোঝা গেছে? সম্ভব। কিন্তু আমি অপশনের দিকে তাকিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করব, অপশনে এমন কিছু আছে কি নেই। এ ইজ ইকুয়াল টু বি কোনো জায়গা বলে দেওয়া নেই। এটাও কিন্তু যদি অপশনে থাকতো ওটা সঠিক হতো, যেমন আমি চিত্রে বুঝিয়েছি। আর কোন কেস হওয়া সম্ভব হয়? আরেকটা এমন কেস আমি দিলাম, ধরো এইটা হলো এ আর বি, আমি একটা বড় সেট নিলাম, বড় সেট, এই জায়গা বি আরেকটা সেট আমি এইটা নিলাম। এইবার খেয়াল করে দেখো তো, এই এ হলো পুসকে সেট, বি হলো বড় সেট, তাই তো? বি এটা, এ এটা। এই এর থেকে যদি বি বাদ দিতে চাই, বি বাদ দিতে চাই, তাহলে কিছু থাকবে? থাকবেই তো না, পুরো ফাই হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই আমি, একটা উদাহরণ দিই। কেমন উদাহরণ দিই? একটা আমি এই জায়গায় ছোট্ট করে উদাহরণ দেবো, তাহলে আমি এই জায়গা একটু মুছে নেবো, ঠিক আছে? মুছে নেবো, কোন জায়গাটা মুছে নেবো? এই জায়গাটাই মুছে নিই। এই জায়গাটায় উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি একটা সেট নিলাম বি, বি সেটের মধ্যে রয়েছে 1 2 3 4, আর এ একটা সেট নিলাম তার মধ্যে শুধুমাত্র 3 আর 4 রয়েছে। কথাটার অর্থ হলো এ বি এর সাবসেট, অর্থাৎ এর মধ্যে যারা রয়েছে সবাই বি এর মধ্যে রয়েছে, এ বি এর সাবসেট। এবার এইখান থেকে এ মাইনাস বি যদি আমি বের করি, দেখো তো এ মাইনাস বি, এই 3 আর 4 তো বির মধ্যে রয়েছে, রয়েছে না? তাহলে 3 আর 4 এখান থেকে বাদ দিলে আর কিছু তো পড়েই থাকে না। এ মাইনাস বি মানে বির এলিমেন্ট সব বাদ দিয়ে দাও, বাদ দিলে তো কিছু পড়েই থাকে না, ফাঁকা হয়ে যায়। এই ফাঁকাটাকে কিন্তু ফাই দ্বারা বোঝানো হয়, এই ফাঁকাটাকে ফাই দ্বারা বোঝানো হয়। বোঝা গেছে? তাহলে আমি বলতে পারি যদি এ বি এর মধ্যে অবস্থিত হয়, এ যদি বি এর মধ্যে অবস্থিত হয়, অর্থাৎ এ যদি বি এর সাবসেট হয়, তাহলেই কিন্তু এ মাইনাস বি সেটা কিন্তু হতে পারে ফাই। তাহলে এ বি এর সাবসেট এই জায়গায় রয়েছে, এটা বি এর সাবসেট রয়েছে, মানে এ বড় বি ছোট, ওটা না। এ বি এর সাবসেট হলে তবেই কিন্তু এই কেসটা আমরা বলতে পারবো। ক্লিয়ার কথাটা? এ বি এর সাবসেট হলে তবেই কিন্তু এ মাইনাস বিটা ফাই হবে। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার তো? তাহলে এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। সামনের দিকে রয়েছে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু যদি বি হয়। কি বলেছে কথাটা ভালো করে বুঝতে হবে কিন্তু। এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কমন। এই অঙ্কটা বোঝার জন্য প্রথম আমি ইউনিয়ন আর ইন্টারসেকশনের একটা ধারণা তোমাদের শেখাই। ধরো আমি একটা সেট নিলাম এ, এ সেটের মধ্যে 1 2 3 4 5 আর 6 রয়েছে। আর ধরো আমি একটা সেট নিলাম বি, বি সেটের মধ্যে মনে করো 2 4 5 6 7 আর 8 রয়েছে। বোঝা গেছে? তাহলে তোমাকে যদি বলি এ ইউনিয়ন বি তুমি নির্ণয় করো, তাহলে এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে এ আর বি এর মধ্যে যত সংখ্যা রয়েছে সব সংখ্যা লিখতে হবে, কিন্তু কোন সংখ্যা তুমি রিপিট করে লিখতে পারবে না। তাহলে সব সংখ্যা লিখছি, দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, সব লিখেছি। লেখার পর এখানে 7ও আছে, 8ও আছে। আমি দেখতে পাচ্ছি এখানে 4 6, 4 6 এখানেও আছে, 2 বার আছে, কিন্তু সেটে কোনো সংখ্যা 2 বার লেখা যায় না। ইউনিয়ন মানে মোট যত সংখ্যা রয়েছে সব তোমাকে লিখতে হবে, কিন্তু দুবার কোনো সংখ্যা লিখতে পারবে না। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এবার যদি তোমাকে বলা হয় এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। কমন মানে কি? এই দুটো সংখ্যার মধ্যে কমন কি কি আছে? কমন দেখো 2 আছে, কমন দেখো এই জায়গা 4 আছে, কমন দেখো এই জায়গা 6 আছে, কমন দেখো এই জায়গা 5 আছে। আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার কথাটা? তাহলে ইউনিয়ন ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, আর ইউনিয়ন মানে হচ্ছে মোট যত সংখ্যা রয়েছে সব লিখতে হবে। ক্লিয়ার কথাটা? ইউনিয়ন আর ইন্টারসেকশন আমি কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। ওকে? এবার আমাদের এই জায়গায় বলেছে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি। এই জায়গায় দেখো এ ইন্টারসেকশন বি করে যেটা পেয়েছি সেটাকে কিন্তু বি বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? বি এর মধ্যে এই জায়গায় 7 8 আছে, সেটা কিন্তু এই জায়গায় আসেনি। এ ইন্টারসেকশন বি করে কিন্তু আমি 7 8 মানে পুরো বিটা আমি পাইনি। তোমাকে বলেছে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি, তাহলে এই কেসটা কখন ঘটে সেটাই আমাকে জিজ্ঞাসা করেছে। ওই কেসের জন্য আমি একটা উদাহরণ নিয়ে তোমাদের বোঝাবো।
কিন্তু ইউনিয়ন আর ইন্টারসেকশন কি করে বের করতে হয় সেটা এখানে শিখিয়েছি। ওকে, এটা লিখে নেবে, আমি কিন্তু মুছে দেবো, মুছে দিয়ে ওই অঙ্কটা এবার সমাধান করব আমি। ওকে, তাহলে মুছে দিলাম। দেখো আমি একটা উদাহরণ নিচ্ছি, ধরলাম এ একটা সেট, এ সেটের মধ্যে 1 2 3 4 আর 5 রয়েছে। আচ্ছা বি আরেকটা সেট নিলাম, বি সেটের মধ্যে মনে করো 3 আর 4 রয়েছে। এবার এখান থেকে যদি আমি এ ইন্টারসেকশন বি বের করি, বি এটার কথার অর্থ কি কমন, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি কমন কি কি রয়েছে, 3 আর 4 কমন রয়েছে। তাহলে এই যে রাশিমালাটা পেলাম ওটা মানেই তো আমরা বি লিখতে পারি, পারি না? তাহলে আমি পেলাম কি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি, ওদের যে শর্তটা বলেছে সেরকমই পেলাম তো। এই শর্তটা ঠিক কখন ঘটেছে যদি আমি খেয়াল করে দেখি, আমি দেখতে পাচ্ছি যদি বির মধ্যে যারা যারা রয়েছে সবাই যদি এর মধ্যে থাকে, কথাটার অর্থ হলো ছবি দিয়ে যদি বোঝাই এটাকে এ বোঝালাম, ওকে, আর আমি এর মধ্যে একটা ছোট্ট সেট নিলাম, এটা হলো বি। এই জায়গায় যদি এ আর বি এর আমি কমন নিতে যাই, কমন নিতে গেলে সেটা কেমন দেখতে হবে, এইটুকু হবে, তাই তো? সেক্ষেত্রে কমন জায়গাটাকে বি বলা যাচ্ছে। তার মানে যদি কোনো সময় বি এর মধ্যে ঢুকে থাকে বা বি সেট এ সেটের থেকে ছোট হয়, বি সেট এ সেটের থেকে ছোট হয়, তখন আমি বলতে পারবো এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি। তাহলে এই চিত্র দেখে বা এই সমস্ত ডেফিনেশন দেখে কি বোঝা যাচ্ছে, বি ছোট এ বড়, অর্থাৎ বি ইজ এ সাবসেট অফ এ। তাহলে সেটা কোথায় রয়েছে, এই যে বি ইজ এ সাবসেট অফ এ। ক্লিয়ার কথাটা? এই জায়গা কিন্তু একটু মতবিরোধ আমার রয়েছে। মতবিরোধ কেন রয়েছে, এই জায়গা কিন্তু এই উত্তরটাও সঠিক হতে পারে। কেন সঠিক হতে পারে যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি, ধরো এ একটা সেট নিলাম, এ সেটের মধ্যে আমাদের এই জায়গায় রয়েছে ধরে নাও 1 2 3, আর বি একটা সেট নিলাম তার মধ্যেও 1 2 আর 3 রয়েছে। এই জায়গা তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি এ ইন্টারসেকশন বি তুমি বের করো, এ ইন্টারসেকশন বি মানে দুইজনের মধ্যে কমন, দুইজনের মধ্যে কমন মানে সেটাও 1 2 3, মানে সেটাও বি বলা যায়, যাই তো? তাহলে আমি বলতে পারি এ আর বি দুটো যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কমন নিলে পারে বি সেটটা পাওয়া যেতে পারে। এ আর বি সমান হয়ে গেছে, অর্থাৎ এই একটা সেট এ, ওর উপর দিয়ে আবার আরেকটা সেট গেছে বি, এবার যদি কমন নিই পুরো বি সেটটা পাওয়া যাবে অথবা পুরো এ সেটটাও পাওয়া যাবে। তাহলে যদি কোনো সময় ইন্টারসেকশন ইজ ইকুয়াল টু সেটা হয় সেক্ষেত্রে কিন্তু এ ইজ ইকুয়াল টু বি বলা যেতে পারে, যেহেতু এটা অপশানে দিয়ে দেওয়া আছে ওটা উত্তর হবে, অবশ্যই উত্তর হবে। যদি ওটা উত্তরে না দিয়ে দেওয়া থাকে তাহলে তোমরা লিখে নাও ওটা উত্তর হবে। তাহলে এই জায়গায় অপশান এ আর বি দুটোই কিন্তু সঠিক, এই সরি বি এবং সি দুটোই কিন্তু সঠিক হবে, যেহেতু অপশানে এটা দিয়ে দিয়েছে ওটাও কিন্তু সঠিক হবে, এটাও কিন্তু সঠিক হবে। এটা সঠিক হবে কেন চিত্রে বোঝালাম, ওটা সঠিক হবে কেন অঙ্ক দিয়ে চিত্র দিয়ে, দুটোই আমি কিন্তু বোঝালাম। ওকে, তাহলে এগিয়ে যাবো এবার কোশ্চেন নাম্বার 8 এর দিকে। এ ও বি দুটো বিচ্ছেদ সেট। এই বিচ্ছেদ সেট মানে কি জিনিস, মানে আলাদা আলাদা। এ মনে করো এইরকম একটা সেট রয়েছে আর বি মনে করো এইরকম একটা সেট রয়েছে, এ আর বি বিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট, আলাদা আলাদা সেট। সেই ক্ষেত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি জিনিসটা কি, এই নাম্বার অফ এ ইউনিয়ন বি আমাকে আগে বোঝাতে হবে, ভালো করে বোঝাতে হবে। তাহলে আমি বোঝানোর জন্য আগে তোমাদের একটু ডেফিনেশনে চলে যাব। ধরো এইভাবে একটা সেট রয়েছে এ, এইভাবে একটা সেট রয়েছে বি, ওকে। নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই নাম্বার জিনিসটা কিন্তু আমি বুঝিয়েছিলাম, নাম্বার মানে মোট কতগুলো সংখ্যা রয়েছে এ আর বি এর মধ্যে। এ ইউনিয়ন বি মানে এই পুরো জায়গাটা, পুরো জায়গাটা, তাই তো? এই পুরো জায়গাটার মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। দেখো তো, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এইটা মানে এই পুরো জায়গাটা, একদম সহজ ভাষায় বুঝো। আমি যদি বলি প্রথমে নাম্বার অফ এ নিয়ে নিলাম, নাম্বার অফ এ নিয়ে নিলাম মানে কোনটুকু জায়গা নিয়েছি, যদি ছবির মাধ্যমে বোঝাই, নাম্বার অফ এ মানে আমি কিন্তু এইটুকু জায়গা নিয়ে নিয়েছি, ভালো করে বুঝবে কিন্তু, এইটুকু জায়গা নিয়ে নিয়েছি নাম্বার অফ এ, তাই তো? এরপর তার সঙ্গে যোগ করলাম নাম্বার অফ বি। নাম্বার অফ বি মানে আমি কোন জায়গাটা নিয়েছি লাল কালি দিয়ে বোঝাই, এই যে নাম্বার অফ বি মানে এই জায়গাটা নিয়েছি, তাই তো? তাহলে খেয়াল করে দেখো তো, মাঝখানের যে জায়গাটা রয়েছে সেটা এর মধ্যে একবার কাউন্ট হয়ে গেছে, বি যখন নিয়েছি সেখানে আরেকবার কাউন্ট হয়ে গেছে, তাহলে মাঝখানের জায়গাটা দুবার কাউন্ট হয়েছে, কিন্তু কাউন্ট তো একবার করা উচিত। মাঝখানের জায়গাটার নাম কি, এই মাঝখানের জায়গাটার নাম হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, মাঝখানের জায়গাটা মানে হচ্ছে কমন, মাঝখানের জায়গাটা কি কমন। তাহলে এই কমন জায়গাটা দুবার নিয়েছি, নিতে হবে একবার। দুবার কিভাবে নিয়েছি, যখন এ নিয়েছি মাঝখানের ওই জায়গাটা নেওয়া হয়ে গেছে, যখন বি নিয়েছি মাঝখানের জায়গাটা আবার নেওয়া হয়ে গেছে, তাহলে দুবারের থেকে একবার বাদ দিয়ে দিলে তবেই কাজটা মিটে যাবে।
তাই জন্য আমি একবার এখানে বিয়োগ করে দেব। তাহলে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এইটা হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা। কি বললাম কথাটা? নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ ই, মানে মাঝখানে জায়গাটা দুবার নেওয়া হয়ে গেছে, তাই একবার আমি বিয়োগ করে দিলাম। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর এটা হলো ফর্মুলা। ক্লিয়ার কথাটা? এবার আমাদের প্রশ্নে বলেছে দুটি বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেট মানে সেটা ফাঁকা, এরকম ফাঁকা জায়গাটা। ফাঁকা জায়গা যদি হয় তাহলে তাদের মধ্যে কমন কোনো জায়গা কি থাকে? ফাঁকা যদি হয় কমন জায়গা তাদের মধ্যে কি কিছু থাকে? থাকে না। সেক্ষেত্রে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0 হয়, মানে কমন জায়গা ওই জায়গা কিছুই নেই। তাহলে ফাঁকা সেটের ক্ষেত্রে সেই সূত্রটা পরিবর্তন হয়ে কি দাঁড়ালো? নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, তার থেকে এই সংখ্যাটা সেক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে, কারণ কমন তো কিছু নেই। তাহলে ওই সংখ্যাটা লিখবো না, মানে এ যখন নিলাম বি যখন নিলাম কমন জায়গা কিছু নেই, সেজন্য বিয়োগ টিয়োগ করার কোনো দরকার নেই। তাহলে বিচ্ছেদ সেটের ক্ষেত্রে ফর্মুলাটা হলো এটা, আর এটা হলো সর্বসাধারণের ক্ষেত্রে সূত্রটা। বোঝা গেছে? সর্বসাধারণের ক্ষেত্রে ওই সূত্রটা। তাহলে আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে এ ও বি দুটি বিচ্ছেদ সেট হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি, তার মানে হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। এই যে সূত্রটা আমি দেখালাম চিত্রের মাধ্যমে, যেটা বুঝলাম। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার তো? কি সবকিছু ঠিকঠাক আছে তো? কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্টে জানিও। প্রপারলি কিন্তু পরপর ক্লাসগুলো তোমরা পাবে, আমি তোমাদের যেমন কথা দিয়েছি একদম রুটিন অলরেডি দেখবে ইউটিউবে আপলোড করে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী ক্লাস পাবে। যারা আমার থেকে পার্সোনালি গাইড নিতে চাইছো অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিও এবং কোর্সে এনরোল হওয়ার জন্য এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের কোর্সে এনরোল করে নেব। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সমস্ত জায়গায় তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে খুব অতি সহজেই সমস্ত নোটিফিকেশন, ক্লাসের নোটস পত্র সমস্ত কিছু সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, চলো তাহলে এগিয়ে যাবো এবার পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে 9 নম্বর কোশ্চেন। যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, সেটা মানে হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। সেখানে হয়ে গেছে। তাহলে ডাইরেক্ট এটাকে আমরা লিখছি, এটা হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি। এ দাগ হলো সঠিক। ক্লিয়ার কথাটা? চিত্রের মাধ্যমে কিন্তু এটা বুঝিয়েছি। নাম্বার অফ এ কথার অর্থ হলো এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে। ক্লিয়ার কথাটা? নাম্বার অফ বি মানে নাম বি এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে। পরিষ্কার তো? তাহলে এগিয়ে গেলাম সামনের দিকে। 10 নম্বর কোশ্চেন। এ ইউনিয়ন ইউ ইজ ইকুয়াল টু যদি ইউ হয়, এর দ্বৈত অভেদ কোনটা? এই জিনিসটা আমি একদম এখানে শিখিয়ে দেবো। দ্বৈত অভেদ মানে পুরোপুরি উল্টো জিনিসটা, একদম টোটালি উল্টো জিনিসটা। যেমন ইউ মানে হচ্ছে টোটাল রাজা, পুরো পৃথিবীর রাজা। তাহলে পুরো পৃথিবীর রাজার উল্টোটা কি হবে? যে একদম ফকির, মানে তার মধ্যে কিছুই নেই। তাহলে এর পুরো উল্টো রাশিমালা তোমাকে লিখতে হবে, সেটাকেই দ্বৈত অভেদ বলা হয়। তাহলে এই যে আমি এ লিখলাম, ইউনিয়নের উল্টো হচ্ছে ইন্টারসেকশন, আর ইউ এর উল্টো জিনিসটা হচ্ছে ফাই। বোঝা গেছে? আর এই জায়গায় ইউ রয়েছে, তাহলে তার উল্টো জিনিসটা হবে কি? ফাই। এটাকেই বলা হয় দ্বৈত অভেদ। দ্বৈত অভেদ মানে পুরো উল্টো লিখতে হবে তোমাকে। এই যে এ লিখলাম, ইউনিয়নের উল্টো লিখলাম ইন্টারসেকশন, ইউর উল্টো লিখলাম ফাই, ইজ ইকুয়াল টু দিলাম, ইউর উল্টো লিখলাম ফাই। এই যে রাশিমালাটা পেলাম তাকে এর দ্বৈত অভেদ বলা হবে। ক্লিয়ার কথাটা? তাহলে এটা কোথায় আছে খেয়াল করে দেখো, এটা কোথায় রয়েছে? এই যে এই জায়গা রয়েছে, তাহলে ডি দাগ হবে আমাদের সঠিক। পরিষ্কার হলো দ্বৈত অভেদটা? তাহলে ডি দাগ কিন্তু এক্ষেত্রে সঠিক হয়ে গেছে। ওকে, তাহলে এগিয়ে যাবো পরবর্তী কোশ্চেনের দিকে। 11 নম্বর কোশ্চেন কি রয়েছে? বলেছে এই রাশিমালার দ্বৈত অভেদ লিখতে হবে। তাহলে আগেরটার মতো করে একদম বুঝে বুঝে নিজেরা লিখবো দ্বৈত অভেদ কোনটা তৈরি হচ্ছে। একদম সহজ ভাষায় দেখো, এই যে আমি এ লিখলাম, ইউনিয়নের উল্টো ইন্টারসেকশন, বি লিখলাম, এ বি সি এগুলো তো সংখ্যা, ওগুলোর উল্টো হতে পারে না। বোঝা গেছে? ওগুলো যেমন রয়েছে তেমনই লিখবে। বি লিখলাম, এই জায়গায় ইন্টারসেকশন, তার উল্টো হচ্ছে ইউনিয়ন। সি লিখলাম, এই যে সি লিখে দিলাম, এই যে, আর এই জায়গা রইলো ব্র্যাকেট ইজুগাল টু, এই জায়গা এ রয়েছে, এর উল্টো ইন্টারসেকশন, বি রয়েছে আটকে দিলাম, ইন্টারসেকশন রয়েছে তার ইউনিয়ন হলো, এখানে এ রয়েছে, ইউনিয়ন রয়েছে, ইন্টারসেকশন হলো, সি রয়েছে। এবার এইটা এর মধ্যে কোন জায়গা আছে তোমাকে খুঁজে বের করতে হবে। এটাই হলো ওর দ্বৈত অভেদ। তাহলে আমি একটু খুঁজে দেখি, এইটা এ ইন্টারসেকশন বি এ দাগের সঙ্গেই মিলে গেছে, তাহলে এ দাগই হলো ওটার দ্বৈত অভেদ। পরিষ্কার? সহজ ভাষায় তোমরা বুঝতে পারছো তো? কেমন লাগছে ক্লাসটা জানিও কিন্তু অবশ্যই লাইভ কমেন্টে। ওকে, তাহলে এগিয়ে গেলাম। 12 নম্বর কোশ্চেনটা, নিচের কোন বিবৃতিটি সত্য সেটা আমাদের জিজ্ঞাসা করছে।
নিচে 4খানা বিবৃতি ওরা দিয়েছে, তার মধ্যে কোনটা সত্য সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে। প্রত্যেকটা বিবৃতি আমি আলোচনা করব, তার মাধ্যমেই তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো, বলেছে কোনো অসীম সেটের উপসেট একটা অসীম সেট হবে। ভালো করে ভাবো তো, একটা অসীম সেট রয়েছে। অসীম সেট মানে এ একটা সেট রয়েছে, মনে করো এ সেটের মধ্যে 1 2 3 4 5 এরকম অনেক সংখ্যা রয়েছে। এর উপসেট অসীম হবে। কথাটা সত্য রয়েছে, কিন্তু সামান্য একটু লজিক্যাল জিনিস যদি আমরা দেখি, ধরো কোনো একটা সেট রয়েছে এ সেটের মধ্যে রয়েছে 1 2 3। আমি যদি বলি এর উপসেট সংখ্যা কত হবে, তুমি সঙ্গে সঙ্গে সূত্রটা শিখেছো, 2 এর মাথায় যতগুলো সংখ্যা রয়েছে তাই লিখবো ইকুয়াল টু 8, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 হবে। তাহলে কোনো একটা সেটের উপসেট যদি আমাকে বিচার করতে হয়, 2 এর মাথায় কতগুলো সংখ্যা রয়েছে সেটা লিখতে হয়। এই একটা সেট রয়েছে, এটা হলো অসীম সেট। তাহলে এর মধ্যে কতগুলো সংখ্যা আছে তুমি কি জানো? তুমি যদি না জানো তাহলে 2 এর মাথায় বসাবে কত? কোনো সংখ্যা কি বসাতে পারবে? পারবে না তো। তাহলে ঠিক এক্স্যাক্টলি অসীম সংখ্যার যে সেটটা, তার উপসেট কতগুলো হবে সেটাও আমরা কাউন্ট করতে পারবো না। ক্লিয়ার কথাটা? কাউন্ট করতে পারবো না জন্য এটাকে কিন্তু আমি সঠিক বললাম না, কিন্তু ওটা পার্শিয়ালি সঠিক। এই জায়গায় আমি 2 টু দি পাওয়ার ইনফিনিটি বললাম। অনেক সংখ্যা রয়েছে, অনেক সংখ্যা রয়েছে মানে 2 টু দি পাওয়ার ধরো 1 কোটি বললাম। তাহলে তার ভ্যালুটাও অনেকটা বড় হবে। সেটা একটা অসীম সংখ্যা হবে। কিন্তু সেটা কত আমি তো সেই সংখ্যাটাই বলতে পারবো না। সংখ্যা যখন বলতে পারবো না, তার মানে অসীম সেট কটা আছে সেটাও আমি বলতে পারবো না। সেই জন্য কিন্তু আমি এটাকে সঠিক বললাম না। ক্লিয়ার কথাটা? তাহলে উত্তর এ হবে না, ওই জন্য আমি কিন্তু নিলাম না। এবার আমি বি নম্বরে চলে গেলাম। বলেছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। 889 এর থেকে বড় সংখ্যাগুলো নেব, সেগুলো জোড় হতে হবে। 889 থেকে বড় কত সংখ্যার আছে? আনলিমিটেড। 889 এর পরে রয়েছে 890, 892, 894। কত সংখ্যা তুমি লিখবে? সারা দিন ধরে যদি তুমি লিখতে থাকো শেষ করতে পারবে? কোনোদিন শেষ করতে পারবে না। তাহলে এটা কিন্তু সঠিক বলেছে একদম। 889 থেকে বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট, মানে এটা শেষ করতে আমরা পারবো না, তাই ওটা একটা অসীম সেট। ক্লিয়ার? ওটা কিন্তু সঠিক বলেছে। বাকিগুলো ভুল কেন সেটা আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি। বলেছে -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলোর সেট একটা অসীম সেট হবে। একদমই ভুল কথা বলেছে। এই ধরো আমাদের সংখ্যা রেখা, এটা মনে করো 0, এটা মনে করো -ইনফিনিটি, আর এটা রয়েছে +ইনফিনিটি, অর্থাৎ এইদিকে ধনাত্মক সংখ্যা, এইদিকে ঋণাত্মক সংখ্যা রয়েছে। -150 সেটা এই দিকে কোনো এক জায়গায় অবস্থিত। -150 থেকে বড়, বড় মানে কিন্তু সবসময় ডান দিকে যেতে হয়, এই কথা যেন মনে থাকে। -150 থেকে বড় কিন্তু ঋণাত্মক সংখ্যা নিতে হবে, মানে 0 পর্যন্ত যেতে পারবে তুমি, 0 টপকে ওইদিকে যেতে পারবে না। তাহলে -150 থেকে বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা মানে এইটুকুর মধ্যে যারা রয়েছে তারা অসীম সেট কি করে হয়? এটা তো কাউন্ট করে বলে দিতে পারবো। -150 আর 0 এর মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা, অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা, কতগুলো রয়েছে আমরা গুণে বলে দিতে পারবো। ঠিক আছে? তাহলে এটা কিন্তু কোনো সময়ের জন্য অসীম সেট হবে না। সেজন্য সি কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর নয়। যুক্তিটা বুঝে গেলে? বলেছে এ একটা সেট, এ সেটের মধ্যে সেই সমস্ত এক্স থাকবে যে এক্স বাস্তব এবং তারা 0 এবং 1 এর মধ্যে অবস্থিত। এ সেটটা সেই সমস্ত এক্স থাকবে, এক্স হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি শিখিয়েছিলাম? বাস্তব সংখ্যা মানে সবকিছু, 0, পজিটিভ, নেগেটিভ, ভগ্নাংশ, দশমিক, পৌনঃপুনিক, রুট, পারফেক্ট রুট ওভার যেগুলো নয় সেগুলো সবকিছু হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তো বলেছে এক্স হলো বাস্তব সংখ্যা 0 আর 1 এর মধ্যে, সেটা একটা একপদী সেট। একপদী সেটের ডেফিনেশন কি বলেছিলাম? যার মধ্যে শুধুমাত্র একটা মাত্র সংখ্যা থাকে। তাহলে আমরা যদি বিচার করি, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, এর মধ্যে কত সংখ্যা রয়েছে? অনেক সংখ্যা। আমি যদি বলি 0.1, 0.2, 0.3, 0.5, আনলিমিটেড সংখ্যা রয়েছে। তাহলে এর মধ্যে একটা সংখ্যা কি করে থাকে? অনেক সংখ্যা রয়েছে এবং আমি গুণে বলতেও পারবো না এটা কতগুলো সংখ্যা রয়েছে। যদি এটা বলতো অসীম সেট, সেটা কিন্তু সঠিক হতো। মানে এর মধ্যে কাউন্ট করে এক্স্যাক্টলি বলাও যাবে না এর মধ্যে কত সংখ্যা রয়েছে। বোঝা গেছে? তাহলে এটা কিন্তু একপদী সেট হবে না, এটা কিন্তু অসীম সেট হবে। একপদী সেট বলেছে জন্য এটা কিন্তু ভুল হলো। ক্লিয়ার? তাহলে এই জায়গার সঠিক উত্তর বি হবে। তাহলে এগিয়ে যাব আমি সামনের দিকে। 13 দাগ বলেছে নিচের বিবৃতির মধ্যে কোনটি সত্য নয়? এই অঙ্কগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়ে যায়। এই যে সত্য নয় বলেছে না, এই নয় শব্দটা আমরা খেয়াল করি না। আমরা পড়ে নিই নিচের কোন বিবৃতিটা সত্য, সঙ্গে সঙ্গে ধরো অ্যান্সার করা শুরু করলাম, এ দাগি ধরো সত্য হয়ে গেল, ওটাই দাগিয়ে আমরা চলে আসি। কিন্তু সেটা এখানে বলেনি। আমাদের কি বলেছে? নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য নয়, প্রশ্ন ভালো করে পড়তে হবে। তার মানে ভুল কোনটা আছে সেটা খুঁজে বের করতে হবে। আমি যদি এখন ভুল খোঁজার চেষ্টা করি,
বলেছে এ এর মধ্যে রয়েছে এবং এ বি এর মধ্যে রয়েছে, তাহলে এ বি এর সাবসেট। সূত্রটা কি ছিল মনে করে দেখো, এ বিলংস টু এ, এটা যদি ইমপ্লাই করে এ বিলংস টু বি, সেই ক্ষেত্রেই আমরা বলতে পারি এ সাবসেট অফ বি। এই চিহ্নটাই থাকতে হবে। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় ওই চিহ্ন নেই জন্য কিন্তু এটা ভুল, আর এটা ভুল জন্যই কিন্তু এটা সঠিক, কারণ বলেছে নিচের কোনটি সত্য নয়, ওটা ভুল জন্যই কিন্তু ওটা সঠিক। ক্লিয়ার? ওই সংজ্ঞা যদি থাকে তাকেই বলা হয় এ বি এর সাবসেট, কিন্তু এই ক্ষেত্রে এ বি এর সাবসেট নয়। এই জায়গায় বলেছে এ বি এর সাবসেট, বি সি এর সাবসেট, তাহলে এ সি এর সাবসেট। একদম সহজ ভাষায় ভাবি, যদি এর থেকে বি বড়, ওকে, এই চিহ্নটার অর্থ তো বড়। আবার যদি বি এর থেকে সি বড় হয়, তাহলে সহজ ভাষায় বলা যাবে এর থেকে সি বড় হবে। কেন? 2 এর থেকে ধরো 3 বড়, আর 3 এর থেকে ধরো 5 বড়, তাহলে বলা যাবে না যে 2 এর থেকে 5 বড়? বলা যাবে না? তাহলে সেই লজিক অনুযায়ী এটা কিন্তু সঠিক কথা, আর আমাদের সঠিক কথার জন্য এটা কিন্তু উত্তর হবে না। এ বি এর সাবসেট, বি এর সাবসেট, তাহলে এ ইজ ইকুয়াল টু বি হবে। এটা তো সত্য, এটা তো ডেফিনেশন, তাহলে সত্য জন্যই এটা কিন্তু উত্তর হবে না। ক্লিয়ার কথাটা? বলেছে এ ইউনিয়ন ফাই, কি বলেছে? এ ইউনিয়ন ফাই ইজ ইকুয়াল টু ফাই। তার মানে এ ইউনিয়ন ফাই যদি ফাই হয়, তার মানে কি এ আর শূন্য সেটের আমি এখানে ইউনিয়ন নিচ্ছি। এ আর শূন্য, মনে করো আমি আর শূন্যর যদি ইউনিয়ন নিই, তাহলে মিনিমাম তো আমাকে পাওয়া যাবে, আমার সঙ্গে শূন্যকে যোগ করলে আমাকে তো পাওয়া যাবে। কিন্তু ওরা কি বলেছে যে এ ইউনিয়ন ফাই ইজ ইকুয়াল টু ফাই। এটা কখন সম্ভব? যদি এ নিজেও ফাঁকা, আমার মধ্যে কিছুই নেই, তার সঙ্গে শূন্য যোগ করলাম, তাহলে কিছুই হবে না। এ যদি নিজেও ফাই হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো মতেই এটা ভুল কথা ওরা বলেনি, ওরা সঠিক কথা বলেছে। এ ইউনিয়ন ফাই ইজ ইকুয়াল টু ফাই কখন হবে? যখন এ নিজেই ফাই। তার মানে এটাও সত্য কথা বলেছে, আর সত্য বলেছে জন্যই কিন্তু এটা উত্তর হবে না। ক্লিয়ার কথাটা? তাহলে সঠিক উত্তর শুধুমাত্র আমাদের এ দাগই হলো। ক্লিয়ার কথাটা? বাদবাকি যেগুলো বলেছে সবগুলো সঠিক বলেছে, শুধুমাত্র এ দাগটাই আমাদের ভুল বলেছে। তাহলে এগিয়ে গেলাম আমি সামনের দিকে। 14 নম্বর কোশ্চেন এবার বিচার করব আমি। 14 নম্বর কোশ্চেনে কি বলেছে? নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদক হবে? উৎপাদকগুলির সেট সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তার মানে 12 সংখ্যার উৎপাদক কি কি? ছোটবেলায় শিখে এসছো এটা। 12 সংখ্যার উৎপাদক যদি আমরা বলি, 12 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে, 6 দিয়ে, আর 12 দিয়ে ভাগ করা যায়। এই প্রত্যেকটা সংখ্যা হলো 12 সংখ্যার উৎপাদক। বলেছে এটাকে সেট আকারে প্রকাশ করো। সেট আকারে প্রকাশ করতে হলে আমরা জানি সেটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকাতে হয়। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে যখন আটকে দিলাম, সঠিক উত্তর আমাদের ডি দাগ হয়ে গেল। ক্লিয়ার কথাটা? সঠিক উত্তর তাহলে কি হবে? ডি দাগ। কমপ্লিট? ক্লিয়ার? তাহলে এগিয়ে যাব আমরা সামনের দিকে। পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে 15 নম্বর কোশ্চেন। বলেছে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। শূন্য সেট মানে ভায়োলেট, ফাঁকা, নাল, তার মধ্যে কিছু থাকতে পারবে না। তুমি এরকম একটা সেট লিখে তার মধ্যে শূন্য লিখেছো, তার মধ্যে একটা এলিমেন্ট আছে, সে নিজে হলো শূন্য। তার মধ্যে একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে জিরো, জিরো রয়েছে ওর মধ্যে। বোঝা গেছে? শূন্য কথার অর্থ হচ্ছে ব্ল্যাঙ্ক, পুরো ফাঁকা। শূন্য কথার অর্থ নট জিরো, শূন্য কথার অর্থ হচ্ছে ব্ল্যাঙ্ক, ফাঁকা হবে। তাহলে যদি এরকম কোন সেটের মধ্যে শূন্য থাকে, সেটা কিন্তু শূন্য সেট নয়, তার মধ্যে একটা এলিমেন্ট আছে, সেটা হলো জিরো। শূন্য মানে পুরোপুরি ফাঁকা, তার মধ্যে কেউ থাকতে পারবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি এর মধ্যে জিরো রয়েছে, হবে না। এর মধ্যে একটা এলিমেন্ট রয়েছে, তার নাম হলো ফাই, এটাও হবে না। তাহলে এই জায়গায় দেখি এক্স, একটি পূর্ণ সংখ্যা যেটা 1 আর 2 এর মধ্যে রয়েছে। সংখ্যা রেখায় যদি আমি দেখি, এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 2। 1 আর 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা থাকে না। তার মানে এটাই সঠিক বলেছে। 1 আর 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে না। তার মানে এই জায়গায় যে এক্সটা নিচ্ছি, ওই এক্স আমি খুঁজেই পাবো না, ওটা ফাঁকা হয়ে যাবে। তার মানে ওটাই হলো শূন্য সেট। এটা কেন ভুল সেটা আমি বিচার করে দিই। বলেছে এক্স একটি বাস্তব সংখ্যা যেটা 1 আর 2 এর মধ্যে অবস্থিত। 1 আর 2 এর মধ্যে কত কোটি 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 সংখ্যা রয়েছে, 1.1, 1.2, 1.3, 1.4, আনলিমিটেড সংখ্যা রয়েছে 1 আর 2 এর মধ্যে। তাহলে 1 আর 2 এর মধ্যে যে এক্সটা আমরা পাবো, সেটা কোনো মতেই ফাঁকা হতে পারে না, তার মধ্যে সংখ্যা থাকবে। তাহলে একমাত্র সি দাগ কিন্তু এখানে সঠিক। ওকে, তাহলে এগিয়ে যাব আমি 16 নম্বর কোশ্চেনের দিকে। দেখো এবার 16 নম্বর কোশ্চেনে কি বলেছে? এ সেটের সূচক সেট হলো বি। সূচক সেট আমি কি শিখিয়েছিলাম? যদি কোনো সময় একটা সেট থাকে, সেই সেটের মধ্যে মনে করো এ আর বি দুখানা এলিমেন্ট রয়েছে, তাহলে এর কতগুলো সাবসেট হতে পারে? শুধুমাত্র এ নিয়ে একটা বানালাম, শুধুমাত্র বি নিয়ে একটা সাবসেট বানালাম, এ আর বি সেটা নিয়ে একটা সাবসেট বানালাম, আর কিছু নেবই না, সেটাও একটা সাবসেট। এই টোটাল রাশিমালাকে যদি আবার আমি একটা সেট রূপে লিখি, তাহলে সেটাকেই বলা হয় সূচক সেট।
তাহলে বলেছে এ সেটের সূচক সেট সেটাকে বি অক্ষর দ্বারা প্রকাশ করেছে। তাহলে একদম সহজ ভাষায় আমি দেখতে পাচ্ছি এই এ এলিমেন্টটা এটা কিন্তু ছোট আর বি সেট এটা কিন্তু বড়। এর মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু হুবহু বির মধ্যে অবস্থিত রয়েছে। এর মধ্যে যেটা রয়েছে হুবহু বির মধ্যে অবস্থিত রয়েছে। তাহলে সেই কথাটা হলো না যে x বিলংস টু x হলো এর মধ্যে যারা রয়েছে তারা সবাই বি এর মধ্যেও রয়েছে, এই কথাটাই প্রকাশ পেল। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ সাবসেট অফ বি, এই কথা বলা যায় না? তাহলে এই জায়গায় অ্যান্সার কোনটা সঠিক হবে? এ সাবসেট অফ বি। এই জায়গায় অবশ্যই দেখো এর মধ্যে যারা রয়েছে বির মধ্যে তারা রয়েছে তার থেকে এক্সট্রা অনেক এলিমেন্ট রয়েছে, তাহলে এখানে কিন্তু সমান চিহ্নটা হবে না। ওকে, সমান চিহ্নটা এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই হবে না, শুধুমাত্র সাবসেট আমরা বলতে পারবো। তাহলে বি বড় এ ছোট কোন জায়গায় রয়েছে? এই যে বি বড় এ ছোট, উল্টো দিকে শুধু চিহ্নটা ঘুরিয়ে দেওয়া আছে, বি বড় এ ছোট। ক্লিয়ার কথাটা? তাহলে এগিয়ে যাব সামনের দিকে। এবার 16 নম্বর কোশ্চেন। দেখো আমি যখন সাইডে দাঁড়াবো, যখন পড়ছি বা পড়াচ্ছি, আমি যখন সাইডে দাঁড়াচ্ছি তখনই তোমরা ভিডিওটা পজ করে নেবে, সেই সময় নোট করবে। ক্লিয়ার কথাটা? তাহলে এগিয়ে গেলাম সামনের দিকে। 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে আমাদের যদি x বিলংস টু এ ইউনিয়ন বি হয়, এই কথাটার অর্থটা কি? এই ডেফিনেশনটা আমি একটু বুঝিয়ে দেবো তোমাদের। মনে করো এই একটা সেট রয়েছে এ, এই একটা সেট রয়েছে বি। এ ইউনিয়ন বি কথাটার অর্থ হলো এই পুরো জায়গাটা, পুরো জায়গাটা। ক্লিয়ার কথাটা? তাহলে একটা এলিমেন্ট 2, এই 2টা মনে করো এ ইউনিয়ন বি এর মধ্যে রয়েছে, পুরো যোগফলের মধ্যে রয়েছে। তাহলে তুমি কি বলতে পারবে এক্স্যাক্টলি 2টা কোন জায়গায় আছে? সেটা কিন্তু বলা সম্ভব নয়, 2টা এক্স্যাক্টলি কোন জায়গায় রয়েছে সেটা আমরা বলতে পারবো না। ওকে, তাহলে এইরকম কোন সংখ্যা সেটা যদি এ ইউনিয়ন বি এর মধ্যে থাকে, সেটা এর মধ্যেও থাকতে পারে বি এর মধ্যেও থাকতে পারে, কোন জায়গা আছে আমরা বলতে পারবো না। এটাকে ভেঙে লেখা হয় x বিলংস টু এ অথবা, এই সেই অথবা চিহ্ন, চিহ্ন শিখিয়েছিলাম, x বিলংস টু বি, অর্থাৎ এর মধ্যে থাকতে পারে অথবা বি এর মধ্যে থাকতে পারে, কোন জায়গা আছে আমরা কোনো কিছুই বলতে পারবো না। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় x বিলংস টু এ ইউনিয়ন বি মানে কিন্তু x এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে। দেখো যদি কোনো জায়গায় এমন সংখ্যাটা বলতো x বিলংস টু এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে কোন জায়গাটা? এ ইন্টারসেকশন বি মানে এই জায়গাটা। তাহলে এক্স এ ইন্টারসেকশন বি এর মধ্যে আছে, কথাটার অর্থ কি? ওদের কমন জায়গায় আছে। কমন জায়গা কোনটা? এটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স কমন জায়গায় আছে মানে এক্স এর মধ্যেও আছে, এক্স বি এর মধ্যেও আছে। ভালো করে বুঝবে কথাটা। এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এই কমন জায়গায় রয়েছে। কমন জায়গায় রয়েছে মানে এক্স এর মধ্যেও আছে, এক্স বির মধ্যেও আছে। যদি এমন কোন সংখ্যা তোমরা কোথাও পাও, সেখান থেকে বলবে এক্স এর মধ্যে আছে এবং এক্স বির মধ্যে আছে, এই যে সেই চিহ্ন। যখন আমি জানি না কার মধ্যে আছে, তখন আমি বলবো এক্স এর মধ্যে আছে অথবা এক্স বির মধ্যে আছে। যখন আমি জানি তখন আমি বলবো এক্স এর মধ্যে আছে এবং এক্স বির মধ্যে আছে। তাহলে এইটা থাকলে এই কথা বলতে পারবো আর এইটা থাকলে আমরা এই কথা বলতে পারবো। নোট করে নেবে কিন্তু কথাটা। ক্লিয়ার হলো? তাহলে এগিয়ে যাব এবার কিন্তু আমরা সামনের দিকে। এবার আমাদের 18 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, 18 নম্বর কোশ্চেনে কি বলেছে? x বিলংস টু এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কথাটার অর্থ একটু আগে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। x এর মধ্যে আছে এবং x বির মধ্যে আছে। যখন আমি নিশ্চিত তখন আমি এবং চিহ্নটা বসাবো। ওকে, তাহলে এগিয়ে যাচ্ছে এবার 19 নম্বর কোশ্চেনে। এ একটা সেট 2 4 6 8 হলে নিচের কোনটা সঠিক? এই জায়গা কিন্তু যখন আমি অঙ্কটা দেখব প্রপারলি আমাকে কিন্তু খেয়াল করতে হবে আমি কি লিখতে চলেছি, কেন লিখতে চলেছি তোমাদের কিন্তু বুঝতে হবে ভালো করে। এ একটা সেট, তার মধ্যে 2 4 6 8 আছে, তাহলে নিচের এই রাশিমালাগুলোর মধ্যে কোনটা সঠিক? দেখো এই জায়গা 2 আর 4 লিখেছে, সেটা এর মধ্যে আছে, কথাটা সত্য। 2 আর 4 এটা হচ্ছে বিলংস টু, বিলংস টু মানে হচ্ছে মধ্যে রয়েছে। ওকে, কথাটা সত্য বলেছে, কিন্তু ভুল করেছে কোনটা? এটা দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। সেকেন্ড ব্র্যাকেট যদি কোনো জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে বিলংস টু চিহ্ন ব্যবহার করা হয় না। সেটের ক্ষেত্রে শুধুমাত্র এই চিহ্নটা ব্যবহার করা হয়। সেটের ক্ষেত্রে এই চিহ্ন, সংখ্যার ক্ষেত্রে বিলংস টু কিন্তু আমরা ব্যবহার করব। বোঝা গেছে কথাটা কি? তাহলে এটা ভুল কেন? এই বিলংস টু ব্যবহার করেছে জন্য কিন্তু এই জায়গা ভুল হলো, তাহলে ওটা সঠিক নয়। এই জায়গা খেয়াল করে দেখো 2 আর 4 এর মধ্যে আছে তার জন্য এই চিহ্ন, কিন্তু আবার এই চিহ্ন দিয়েছে মানে সমান, তার মানে এই সেটটা এর সঙ্গে সমান কোনোদিনই না। আরো দেখতে পাচ্ছি 6 আর 8 রয়েছে, তাহলে এটাও ভুল বলেছে, এর মধ্যে অতিরিক্ত আরো 6 আর 8 কিন্তু রয়েছে। তারপর চলে এলাম সি নম্বর অপশনে। 2 আর 4 এটা কিন্তু এ সেটের সাবসেট, মানে 2 4 এর থেকে এ সেট তার মধ্যে রয়েছে এবং এ সেটটা বড়।
এটাই কিন্তু সঠিক বলে দেওয়া আছে। যেহেতু এটা সেট চিহ্ন রয়েছে এখানে এই সাবসেটের চিহ্নটা ওরা ইউজ করেছে এবং এখানে সমান চিহ্ন দেয়নি কারণ ২ আর ৪ এর থেকে এর মধ্যে বেশি সংখ্যা রয়েছে। ক্লিয়ার কথাটা? তাহলে এইবার আমাদের ডি নম্বর অপশন যেটা রয়েছে সেটা কেন ভুল? বলেছে ২ আর ৪ এ সেটের পূরক সেট। পূরক সেট কিন্তু এখানে নয়। পূরক সেট মানে এইগুলো বাদ দিলে যে সংখ্যা পড়ে থাকে এগুলো বাদ দিলে কোনোদিন ২ আর ৪ থাকে? ২ আর ৪ তো ওর মধ্যে রয়েছে। ক্লিয়ার কথাটা? তাহলে একমাত্র সি দাগ কিন্তু এখানে সঠিক হলো। তাহলে আমি এগিয়ে যেতে পারি সামনের দিকে। লাস্ট নম্বর কোশ্চেন আমাদের ২০ নম্বর। বলেছে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের বিচার করতে বলেছে। দেখো ক্লাস যেমন শুরু হয়েছিল গুটি, গুটি পায়ে কিন্তু আমরা ক্লাসের অন্তিম পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা আমার ক্লাসটা করছো, ক্লাস ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পরবর্তী ক্লাসের জন্য আপডেট যদি পেতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাবে। ওকে? ২০ নম্বর কোশ্চেনে কি বলেছে? নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক? দেখো এইটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া রয়েছে মানে সেট। সেট থাকলে আমি বলেছিলাম এইরকম চিহ্ন ব্যবহার করতে হবে। বিলংস টু ব্যবহার করা যায় না। এ একটা এলিমেন্ট, এ এলিমেন্টটা এই সেটের মধ্যে আছে দেখা যাচ্ছে। কিন্তু ওরা বলেছে ডাজ নট বিলংস টু মানে ওর মধ্যে নেই। মানে ভুল কথা বলেছে জন্য এটা ভুল হলো। সি নম্বর অপশনে বলেছে এ একটা এলিমেন্ট। এই জায়গায় কোনো সেকেন্ড ব্র্যাকেট নেই। সেকেন্ড ব্র্যাকেট যদি না থাকে তাহলে সেটা এলিমেন্ট, সেকেন্ড ব্র্যাকেট থাকলে সেটা সেট। এলিমেন্ট যদি থাকে এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু বিলংস টু ইউজ করা হয়। এলিমেন্টের ক্ষেত্রে বিলংস টু, সেটের ক্ষেত্রে এই চিহ্ন। তাহলে এলিমেন্ট রয়েছে ওরা বিলংস টু ইউজ না করে ওরা কি করেছে সাবসেটের চিহ্ন। সেই জন্য এটা ভুল হলো। ডি নম্বর এটা একটা সেট সাবসেটের চিহ্ন ইউজ করেছে আর এটা এর মধ্যে আছে সঠিক। তাহলে এই ডি নম্বরই কিন্তু আমাদের সঠিক হলো। ক্লিয়ার কথাটা? তাহলে সঠিক কোনটা হলো? ডি দাগ। এই ছিল আমাদের বইয়ের প্রথম ২০টি কোশ্চেন। পরবর্তী ক্লাস তোমরা একদম খুব দ্রুত পাবে যেমন রুটিন দিয়ে দেওয়া আছে সেই অনুযায়ী ক্লাস পাবে। ওকে? আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্টে সবাই জানিও। প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও। ওকে? সবাই পড়াশোনা করবে মন দিয়ে। কোনো কিছু অসুবিধা হলে সেটা আমাকে জানাবে, মেসেজ করবে, কোনো প্রবলেম নেই। টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।